প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুল আহাদ। ওনার বাড়ি ঢাকার যাত্রাবাড়ি থলপুরে। ওনার দেশের বাড়ি কিন্তু ভোলা জেলায়। আর ঘটনাটি ওনার গ্রামেরই ঘটনা। ওনার জন্মস্থান ঢাকাতে, গ্রামে ওনার চাচা, তার পরিবার ওনার রয়েছেন। আর বাড়িটা হচ্ছে ভোলা জেলার সদর উপজেলার বাংলা বাজার থানার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের ব্যাপারী বাড়ি। গ্রামে ওনাদের সচরাচর যাওয়া হয় না। 2017 সালে কুরবানি ঈদের পর উনি ওনার পরিবার সহ গ্রামে গিয়েছিলেন। তখন রাত 3টা বেজে গেছে যখন ওনারা বাড়িতে গিয়েছেন। কারণ হচ্ছে গ্রামে যাওয়ার জন্য লঞ্চের কোনো বিকল্প যানবাহন ছিল না। লঞ্চ সন্ধ্যা 7টায় রওনা দিয়েছিল আর ওইখানকার খেয়াঘাটে পৌঁছায় রাত 2টার দিকে। গ্রামে তখন মোবাইলের নেটওয়ার্ক ছিল খুবই দুর্বল, পাওয়া যায় না বললেই চলে। গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে একটি মোবাইল টাওয়ার ছিল। অনেকদিন পর গ্রামে গিয়েছেন তো রাস্তাঘাট চিনতেও বেশ অসুবিধা হচ্ছে। যতই গ্রামের ভিতরে প্রবেশ করছেন মোবাইলের নেটওয়ার্ক ততই কমে আসতে শুরু করে। অনেকগুলো দাগ থাকে তো, এক দাগ করে কমতে কমতে একটা পর্যায়ে দেখা গেল যে মোবাইলের নেটওয়ার্ক নাই। এক দাগ একটু আসে আবার চলে যায়। বুঝে গিয়েছিলেন ওনারা যে আরেকটু ভিতরে ঢুকলে মোবাইলের কোনো নেটওয়ার্কই থাকবে না। অবশ্য ওনার বাবা, মানে এই আহাদ ভাইয়ের বাবা আগে থেকেই কিন্তু বলে রেখেছিলেন যেন আহাদ ভাইয়ের চাচাতো ভাই ওনাদের বাড়ির কাছে যে ইউনিয়ন পরিষদের অফিস রয়েছে সেটার সামনে থাকেন। ওনারা তো যাত্রা শুরু করেছেন বাড়ির দিকে। আহাদ ভাইয়ের খুব ঘুম ঘুম অবস্থা ছিল ওই সময়, একটু ঠান্ডাও লাগছিল। রাতের বেলা গ্রামের পরিবেশ বা চারপাশটা কেমন হয় তা তো আমরা জানি, বিশেষ করে এত রাতের বেলা একদম নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক। খেয়াঘাটের সামনে থেকে ওনারা একটা সিএনজি নিয়েছিলেন। সিএনজি চালক ওনাদেরকে দেখেই বুঝে গিয়েছিলেন যে ওনারা বেড়াতে এসেছেন এখানে। আগে তো কখনো দেখেন নাই, বোঝা গেল যে শহর এলাকায় থাকেন, বেড়াতে এসেছেন। যতই সিএনজিটা গ্রামের মধ্যে প্রবেশ করছে ওই সিএনজি চালক বেশ কিছু অদ্ভুত প্রশ্ন করতে থাকে। প্রশ্ন করছে যে এত রাতের বেলা কেন নামলেন, খেয়াঘাটেই থাকতেন, ফজর আজান দিয়ে তারপরে রওনা হতেন। আপনাদের বাড়িতে কেউ মারা গেছে নাকি যে এত রাতের বেলা এত ইমার্জেন্সি যাচ্ছেন? মানে এই টাইপের কথাবার্তা, মানে কোনো কারণ ছাড়া এই ধরনের কথাবার্তা বলছে। এদিকে আহাদ ভাইয়ের বাবা তো সিএনজি চালকের এই ধরনের কথাবার্তায় খুব বিরক্ত হচ্ছেন। সিএনজি চালক এক পর্যায়ে বলে, আপনাদেরকে কেউ নিতে আসতেছে নাকি, বাড়ির কাছাকাছি কেউ থাকবে? তখন আহাদ ভাইয়ের বাবা বলেন যে হ্যাঁ, ওই ইউনিয়ন পরিষদ অফিসের সামনে এই আহাদের চাচাতো ভাই থাকবে, সেই নিতে আসবে। তখন উনি বলেন যে ইউনিয়ন পরিষদের সামনে তো না, পেছনে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে উনি থাকবেন। তখন আহাদ ভাইয়ের বাবা বলছেন যে পেছনের রাস্তায় সে থাকবে কেন? তখন সিএনজি চালক বলতেছে সে চাইলেও সামনের রাস্তায় থাকতে পারবে না। এই কথা শোনার পর আহাদ ভাইয়ের বাবা খুব বিরক্ত হয়ে বলেন, আপনি মিয়ার কথা বললেন না তো, চুপচাপ থাকেন, আপনি সোজা ইউনিয়ন পরিষদের কাছে নিয়ে যান তো। উনি আর কথাটা তার ওভাবে বলেন না, তারপরেও মাঝে মাঝে কিছু কিছু অদ্ভুত প্রশ্ন করলেও আহাদ ভাই তার বাবা ওনারা এগুলোর কোনো উত্তর দিচ্ছিলেন না। ইউনিয়ন পরিষদের সামনে যাওয়ার পর দেখা গেল যে আহাদ ভাইয়ের চাচাতো ভাই ওইখানটাতে নাই। তখন সিএনজি চালক বলছে আপনারা ওই পিছনের রাস্তার দিকে খুঁজে দেখেন, ওইখানে পাবেন। এই বলে উনি ভাড়া নিয়ে চলে যাবেন। এমন সময় দেখা গেল পেছনের রাস্তা থেকে কে যেন হেঁটে হেঁটে আসছে, হাতে একটা নিভু নিভু হারিকেনটা অনেক পুরনো। দেখেই বোঝা গেল এটা এই আহাদ ভাইয়ের চাচাতো ভাই, তার নাম হচ্ছে জাহিদ। তো উনি এগিয়ে আসছেন পেছনের রাস্তা থেকে। এগিয়ে আসার পর সিএনজি চালক বলছে যে আমি বললাম না যে পিছনের রাস্তায় থাকবে, সে এই সামনের রাস্তায় সে থাকবে না, সে সামনের রাস্তা আসতে পারবে না।
সিএনজি চালকের দিকে ওই জাহিদ ভাই তাকিয়েছেন। এরপর সিএনজি চালক সে তার মতো করে সিএনজি নিয়ে চলে যায়। কুশল বিনিময়ের পর ওই জাহিদ ভাই আহাদ ভাইকে বলছেন যে, হ্যাঁ রে, এত রাত্রে সিএনজি কোথায় পেলি? তখন আহাদ ভাই বলছেন যে, এই তো খেয়াঘাটের এখানেই তো পেয়ে গেলাম, আর এর বাড়ি নাকি এই এলাকাতে। তখন ওই জাহিদ ভাই বলছেন যে, না তো, এই এলাকায় এরকম সিএনজি চালক আছে এরকম চেহারার আমার তো মনে পড়ে না। কিছুক্ষণ ভাবলেন জাহিদ ভাই, তখন বললেন যে, চল চলে যাই। এদিকে হয়েছে কি, ওনাদের বাড়িতে যাবার যে রাস্তাটা, এই রাস্তাটা ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে খুবই সহজ একটা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে গেলেই একটা বাঁশঝাড়ের মতো পড়ে, বাঁশঝাড় পার হওয়ার পর 1-2 মিনিট হাঁটলেই ওনাদের বাড়ি, মানে খুবই কাছে। আহাদ ভাই এবং ওনার বাবা খেয়াল করলেন যে জাহিদ ভাই হারিকেনটা নিয়ে ওই সামনের রাস্তা না ধরে পেছনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করছেন। তখন আহাদ ভাইয়ের বাবা বলছেন যে, হ্যাঁ রে জাহিদ, এই সোজা রাস্তা থাকতে আমরা ওই পিছন দিকে যাচ্ছি কেন? সোজা রাস্তা দিয়ে গেলেই তো অল্প সময়ের মধ্যে আমরা পাশে চলে যেতে পারি। তখন ওই জাহিদ ভাই বলছেন যে, না, সোজা রাস্তা দিয়ে যাওয়া যাবে না, সোজা রাস্তা অনেক সমস্যা আছে, আর আপনারাও কেউ সন্ধ্যার পরে এই সোজা রাস্তা দিয়ে আসেন না। দিনের বেলা আসলে আসেন, সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে আসার দরকার নেই, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো ওই সময়ে আহাদ ভাই বা আহাদ ভাইয়ের বাবা, ওনাদের মধ্যে কিন্তু একটা কৌতূহল জন্ম নেয়। জাহিদ ভাইকে জিজ্ঞেস করলে জাহিদ ভাই বলেন যে, না, এখন আসা যাবে না, এটা নিয়ে আর কোনো কথাবার্তা না বলাই ভালো, চলেন তাড়াতাড়ি আল্লাহর নাম নিয়ে বাড়িতে চলে যাই। আর আমাদের আশেপাশে যত ময় মুরব্বীরা আছেন তারাও সন্ধ্যার পর এই রাস্তাটা ব্যবহার করেন না। ওনারা তো হাঁটা শুরু করেছেন। ওনারা বাড়িতে পৌঁছতে পৌঁছতে ফজর আজানও দিয়ে দিয়েছে। আর ফজর আজানের পরপরই দেখা গেল বেশ কিছু লোকজন ঘর বাড়ি থেকে বের হয়ে ওই রাস্তাতে একটা পুকুর ছিল, ওনাদের বাড়ির পাশে একটা বড় পুকুর রয়েছে, ওই পুকুরে অনেক মানুষ অজু করতে আসতেন। লোকজন অজু করতে আসতেছে, ওরাও বাড়িতে চলে গেলেন। ওনাদের বাড়ির ঠিক পাশাপাশি কিন্তু কোনো মসজিদ নেই, মসজিদটা আছে একটু দূরে আছে আর কি। জাহিদ ভাইকে আহাদ ভাই জিজ্ঞেস করলেন যে, হ্যাঁ রে আহাদ, এই রাস্তা আসলে সমস্যাটা কি? তখন ওই জাহিদ ভাই বলেন যে, আসছিস কয়েকদিনের জন্য বেড়াতে, এখন এসব কিছু জানার দরকার নাই, অযথা আনন্দ নষ্ট হয়ে যাবে, শুধু মাগরিবের পরে রাস্তাটা ব্যবহার করিস না, তাছাড়া সবকিছু স্বাভাবিক। দিনের বেলাতে রাস্তা ব্যবহার কর, মানে মেইন রাস্তাটা, আর সন্ধ্যার পরে এই পেছনের রাস্তাটা ব্যবহার করতে হবে। এদিকে আহাদ ভাইয়ের বাবা তো এই সমস্ত কথাবার্তা মানতে চান না, বিশ্বাস করতে চান না। উনি বলেন যে, অযথা গ্রামের মানুষজন এটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। কই, আমি তো আগে কখনো শুনি নাই যে এই রাস্তায় সমস্যা আছে, এই প্রথম শুনতেছি যে এই রাস্তায় সমস্যা আছে। কি থেকে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে এখন মানুষের মধ্যে কুসংস্কার, বিভ্রান্তি এগুলো ছড়াই গেছে। যাই হোক, ওনারা তো বাড়িতে গেছেন, বিশ্রাম নিয়েছেন। আর যখন বিকেল হয়ে গেছে, বিকেল হওয়ার পর আহাদ ভাইয়ের বাবা উনি জানতে পারলেন যে সন্ধ্যার পর যে বাজারটা রয়েছে, ওই বাজারের ওখানে বেশ ভালো বড় বড় তাজা মাছ বিক্রি হয়। সারাদিন অনেকেই নদী খাল বিলে মাছ ধরেন, এগুলো আবার সন্ধ্যার পরে এসে বিক্রি করেন। আবার সকালবেলা মাছ পাওয়া যায়, সারা রাত অনেকে মাছ ধরেন, এগুলো আবার সকালবেলা ভোরবেলা, মানে সকাল 6টা থেকে 8টার মধ্যে সে মাছগুলো সেল হয়ে যায় আর কি। আর সন্ধ্যার পরে কিছু মাছ পাওয়া যায়। উনি চিন্তা করলেন সন্ধ্যার পরে কিছু মাছ টাছ কিনবো। এদিকে আহাদ ভাইয়ের চাচা কিন্তু আহাদ ভাইয়ের বাবাকে বারবার সতর্ক করে দিয়েছেন যে, মাছ কিনবি কেন, কিন্তু যাওয়ার সময় পেছনের রাস্তা দিয়ে যা, ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা দিয়ে যাওয়ার দরকার নেই, আর ফেরার সময়ও পেছনের রাস্তা দিয়ে আসবি। উনি তো এগুলা বিশ্বাসই করতে চান না, উনি এগুলা একদম তুচ্ছ তাচ্ছিল্য ভাবেই এটাকে উড়িয়ে দেন আর কি। উনি বের হয়েছেন, উনি কিন্তু ওই সামনের রাস্তা দিয়ে গিয়েছেন, 7টার দিকে বের হয়েছেন আর কি। এদিকে রাত 11টা বাজে, কোনো খোঁজ খবর নাই। আহাদ ভাইয়ের মাও তো ওনাদের সাথে এসেছিলেন। আহাদ ভাইয়ের মা আহাদ ভাইকে বারবার বলছেন যে, এই তোর আব্বারে
একটু ফোন টোন দে, কোথায় আছে। সমস্যা হচ্ছে যে ফোন দিয়েও তো লাভ নাই, ফোনের তো নেটওয়ার্ক পাওয়া যায় না, এটা একটা বড় সমস্যা। আর নেটওয়ার্ক পেতে হলে কিছুটা দূরে যেতে হয়, গাছের মাথায় উঠতে হয়, অনেক ধরনের সমস্যা আর কি, যেহেতু অনেকটা দূরে মোবাইলের টাওয়ার। বারবার ফোন দিয়েও পাচ্ছিলেন না। দিকে রাত 11টা বেজে গেছে। গ্রামে 11টা, এটা কিন্তু শহরের 11টার মতো না। শহরে রাত 1টা-2টার সময় অনেক মানুষজন চলাফেরা করে, কিন্তু গ্রামে কিন্তু একদম শুনশান নীরবতা নেমে আসে। এদিকে ওনার বাবা আসছেন না, যোগাযোগ করতে পারছেন না। এক পর্যায়ে আহাদ ভাই এবং তার চাচাতো ভাই এই যে জাহিদ, এই জাহিদ ভাই, এই দুইজন ওনারা এগিয়ে গেলেন। ওনারা আগাতে আগাতে পুকুর পর্যন্ত এসেছেন, যে পুকুরটাতে ওই যে মানুষজন অজু করছিল, ওনারা সকালবেলা আসার সময় দেখেছিলেন আর কি, মানে ভোরবেলার দিকে। ওরা যখন ওখানে এসেছেন, হঠাৎ করে ওরা দেখেন এই যে বাঁশবাগান বলতে সামনের রাস্তা দিয়ে আসলে যে বাঁশবাগানটা পাওয়া যায়, যেটা দিয়ে আসা নিষেধ, ওই বাঁশবাগানের ভেতর দিয়ে আস্তে আস্তে মনে হচ্ছে কেউ যেন আসছে। ওরা দুজনে আফসা আফসা দেখছেন। মনে হলো যে এই হাঁটাটা খুব চেনা, তবে হেলে দুলে হাঁটছে, মানে একটা মানুষ যদি নেশাগ্রস্ত হয়ে যায়, তার যেমন হাঁটার ব্যালেন্স থাকে না, মনে হচ্ছে ওইভাবে আসছে, তার কোনো সেন্স কাজ করছে না। বা একজন মানুষ যদি খুব ঘুম পেয়েছে, ঘুমে তার চোখ ডুবে এসেছে বা বন্ধ হয়ে গেছে, সে হাঁটে কিভাবে, ওই রকম করে কেউ একজন হাঁটছে। ওনারা এইটা দেখার জন্য আরেকটু যখন কাছে গিয়েছেন, তখন বুঝতে পারেন এটা আর কেউ না, এটা এই আহাদ ভাইয়ের বাবা। মনে হচ্ছে তার চোখ বন্ধ হয়ে আছে, খুলতেই পারছে না, প্রচন্ড ঘুম। কাছে যাওয়ার পর তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর যখন ওনার পরনের গেঞ্জিটা আহাদ ভাই খুলে দিয়েছেন, তখন সবাই দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ওনার ঘাড়ে কেমন যেন কয়েকটা আঙ্গুলের ছাপ, তবে এগুলো কোনো মানুষের আঙ্গুল না, এটা বোঝা যাচ্ছে এটা কোনো একটা প্রাণীর আঙ্গুল হবে, বেশ লম্বা লম্বা আঙ্গুল। আর ঘাড়ের ঠিক উপরের দিকে মাথার যেই চুলগুলো থাকে, এখানে বেশ কিছু চুল নাই, মনে হচ্ছে সেখান থেকে কিছু চুল কেউ খাবলে তুলে ফেলেছে। এদিকে ওনার বাবার তো মারাত্মক জ্বর আসছে এই রাতের বেলা। ওনার বাবা ভালো করে কথাই বলতে পারছেন না, ওনার কাছে কিছু জিজ্ঞেসও করেন নাই যে কি হয়েছে। তবে আহাদ ভাইয়ের চাচা আন্দাজ করেছেন যে তার সাথে খারাপ কিছু হয়েছে। ওই রাত তো ওভাবেই চলে যায়। পরের দিন বিকেল বেলা ওনার আব্বু কিছুটা যখন স্বাভাবিক হয়েছেন, তখন তাকে জিজ্ঞেস করা হয় গত রাত্রে হয়েছিলটা কি। তখন ওনার আব্বু জানান যে উনি স্বাভাবিকভাবেই যে রাস্তা দিয়ে চলাচল নিষেধ ছিল, ওই রাস্তা দিয়েই উনি চলে গেছেন, তবে যাওয়ার সময় কোনো সমস্যা হয় নাই। উনি যখন বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার পর মাছ বাজারে যখন উনি ঢু মেরেছেন যে মাছ কি উঠেছে, দেখতে পান বেশ বড় সাইজের একটা কাতল মাছ, বেশ তরতাজা একটা কাতল মাছ, পুকুরের বা চাষের না, এইটা নদীর কাতল মাছ, এটা উঠেছে। উনি চিন্তা করলেন কাতল মাছটা কিনে নিয়ে যাই। কাতল মাছটা কেনার পর উনি ওই বাঁশ বাগানের রাস্তা দিয়েই প্রবেশ করেছেন। তখন যে খুব বেশি রাত তা কিন্তু না, ওই যে উনি সন্ধ্যা 7টার দিকে গিয়েছেন, অল্প সময় লেগেছে যেতে, হয়তোবা তখন 8টা 8:30 বাজে যে উনি যখন ফিরছিলেন আর কি। উনি যখন ফিরছিলেন ওই রাস্তা দিয়ে, হঠাৎ করে ওনার কানে এক ধরনের একটা শব্দ আসে। শব্দটা এক ধরনের শো শো শব্দ, যে বাতাসের শো শো শব্দ, বিষয়টা এরকম না। অনেক সময় টেলিভিশনে যদি ঝিরঝির এরকম আওয়াজ আমরা পেতাম ছোটবেলাতে, এক ধরনের শব্দ হতো, খড়খড় শব্দ বা শো শো শব্দ, এরকম একটা শব্দ আসতো, ওই রকম শব্দ। মনে হচ্ছে এই শব্দটা আস্তে আস্তে ওনার শরীরে টাচ করেছে, ওনার একটা অনুভূতিও হচ্ছে। ওই শব্দ হচ্ছেই, কিন্তু ওনার পায়ের গোড়ালি থেকে আস্তে আস্তে হাঁটুর পেছনে
এরপর ওনার কোমর পর্যন্ত এসে পিঠ বেয়ে ঘাড় পর্যন্ত আসছে এই শব্দটা। উনি যখন পেছন দিকে তাকিয়েছেন উনি দেখেন ভয়ঙ্কর একটা জিনিস, একটা খাটো অবয়ব, মুখের আকৃতিটা খুবই ভয়ঙ্কর, এর চোখগুলো হলুদ বর্ণের, অন্ধকারের মধ্যে এটা যে হলুদ বর্ণের স্পষ্ট বোঝা যাচ্ছে, পুরো শরীরটা কালো লোম দিয়ে আবৃত, আর এই জিনিসটাই এরকম শো শো শব্দ করছে। এটা কি আসলে কোনো প্রাণী নাকি কোনো শিম্পাঞ্জি এটাও বোঝা যাচ্ছে না। এই জিনিসটা নাকি হঠাৎ করেই লম্বা কয়েকটা আঙ্গুল দিয়ে আহাদ ভাইয়ের বাবার ঘাড়ে হাত রেখেছেন। উনি বুঝতে পেরেছিলেন এই হাতটা স্বাভাবিক মানুষের হাতের তুলনায় অনেক বড়, কিন্তু এই জিনিসটার যেই দেহ এটা কিন্তু একটা বামন আকৃতির মানুষের মতো, তার কিন্তু হাত এত বড় হওয়ার কথা না। ঘাড়ে হাত রাখার পরে নাকি ওই অবয়বটা বিকট একটা হাসি দেয় এবং মাথার পেছনে যে চুল থাকে আর কি, ঘাড়ের ঠিক উপরের দিকে এই জায়গায় খপ করে ধরে চুল ধরে দিয়েছে টান। এরপরে উনি প্রচন্ড ব্যথা পান আর অচেতন হয়ে যান। কতক্ষণ উনি অচেতন ছিলেন ওনার সেই সময় জ্ঞানটা ছিল না। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন যে উনি সেখানেই পড়ে আছেন, ওই অবয়বটাও নাই আর কাতল মাছটা ওনার আশেপাশে নাই। ওনার শরীরে যতটুকু শক্তি আছে তা দিয়ে উনি ওঠার চেষ্টা করেন এবং কোন রকমের সফল হন। তো তখনই ওইখান থেকে আস্তে আস্তে বের হচ্ছিলেন, কিন্তু উনি চোখ খুলতে পারছিলেন না, বেশ এলোমেলো ভাবে হাঁটাহাঁটি করছিলেন। যখন ওখান থেকে বের হয়ে আসছিলেন তখন হচ্ছে এই আহাদ ভাই এবং জাহিদ ভাই ওনাকে দেখতে পান, তখন তাকে ধরে বাড়িতে নিয়ে আসেন। এটা যখন বলেছেন এরপর এই আহাদ ভাইয়ের বড় চাচা আহাদ ভাইয়ের বাবাকে তো বেশ বকাঝকা শুরু করছেন যে তোকে বারবার বললাম যে ওদিক দিয়ে না আসতে, কথাই শুনলি না। তখন আহাদ ভাইয়ের বাবা বলেন, হ্যাঁ আসলেই আমার কথা শোনা উচিত ছিল, আমি এগুলো বিশ্বাস করতে চাই নাই যে এরকম কোনো কিছু আছে ওইখানে। তখন এই আহাদ ভাইয়ের চাচা উনি বলতে শুরু করেন যে আসলে সমস্যাটা কি। উনি বললেন যে এখানে আগে কোনো সমস্যাই ছিল না, মানুষজন দিব্যি মানে সবসময় আসা যাওয়া করতেন, রাত 1টা 2টা 3টা সবসময় আসা যাওয়া করতেন এই বাঁশবাগানের ভিতর দিয়ে, মানে এই ইউনিয়ন পরিষদের সামনে যে রাস্তাটা, সবসময় আসা যাওয়া করলেও কখনোই কারোর সাথে কোনো জিনিস ঘটেছে এমনটা জানা যায় না। এই বিগত 1 বছর ধরে হঠাৎ করে একটা সমস্যা শুরু হয়েছে, কোত্থেকে একটা পিশাচ শ্রেণীর জিন, এই পিশাচ শ্রেণীর জিন এইখানে এসে আস্তানা গেছে। তারপর থেকে নাকি সন্ধ্যার পর এদিক দিয়ে হাঁটাহাঁটি করলেই এরকম সমস্যা হয়। অনেকের সাথেই বিভিন্ন ভয়ের ঘটনা ঘটেছে, এই কারণে এই গ্রামের লোকজন সন্ধ্যার পর এই ইউনিয়ন পরিষদের সামনের রাস্তাটা এড়িয়ে চলেন। আর ওনাদের গ্রামে আর একজন দাদা ছিলেন, আহাদ ভাই জানিয়েছেন, তার নাম ছিল নিজাম। তো নিজাম দাদা নাকি একদিন রাতের বেলা যখন বাগানের রাস্তা দিয়ে আসছিলেন, ওই অবয়বটাকে নাকি সামনে এসে থাপাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছেন ওনার গালে। ওই জিনিসটার আকৃতি কিন্তু বড় না, এটা কিন্তু বামন আকৃতির। সবাই তাকে এই বামন আকৃতিতেই দেখেছে। আহাদ ভাইয়ের বাবা যেভাবে দেখেছেন ওই জিনিসটা যাদের সামনে পড়েছে সবাই এই একই আকৃতি একই চেহারায় দেখেছেন। এই পিশাচটা নাকি খুব বিরক্ত করে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে নিয়ে সকাল পর্যন্ত। কেউ যদি ভুল করে মাছ নিয়ে ওদিকে ঢুকে যায় তাহলে তো বিরক্তির পরিমাণ আরো বেড়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য নাকি আহাদ ভাইয়ের চাচা এক কবিরাজ এনেছিলেন। ওই কবিরাজ ওই বাঁশবাগানের ওখানে গিয়ে কিছু দোয়া দুরুদ পড়ে আসে, কিন্তু সেই কবিরাজ জানিয়েছিলেন যে এই পিশাচটা সহজে যাবে না, এ মানুষের ক্ষতি করার চেষ্টা করতেই থাকবে। এরপর নাকি আরো একজন ভালো মানের কবিরাজ পরবর্তীতে আনা হয়েছিল, যেটা আহাদ ভাই জানিয়েছেন। তো ওই কবিরাজ জানিয়েছিলেন যে এই জিনিসটাকে এখান থেকে তাড়ানোর উপায় আসলে খুবই কঠিন ব্যাপার, তবে একটা কাজ করলে সমাধান হতে পারে। সেটা হচ্ছে যে আহাদ ভাইদের যে বাড়ি, এই বাড়ির এখানে একটা মসজিদ তৈরি করতে হবে। মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেয়া হবে, মানুষজন এখানে নামাজ পড়তে আসবে, ইবাদত বন্দেগী করবে, কোরআন তেলাওয়াত করবে, তখন আস্তে আস্তে এই পিশাচটা এখান থেকে চলে যেতে পারে।
তো উনি এই পরামর্শ দিয়েছিলেন, সেই পরামর্শ অনুযায়ী পরবর্তীতে ওখানে একটা ছোট করে মসজিদ তৈরি করা হয়। মসজিদটা এখনো আছে, মানুষজন সেখানে নামাজ পড়ছেন, ইবাদতবন্দেগী করছেন, 5 ওয়াক্ত নামাজের জন্য আজান হচ্ছে, ধর্মীয় বিভিন্ন কার্যকলাপ সেখানে হচ্ছে। তবে মসজিদটা হওয়ার পর এই পিশাচের উপদ্রব অনেকটা কমে গেলেও মানুষজন সন্ধ্যার পরে ওই রাস্তাটা ব্যবহার এখন করেন, তবে খুব সাবধানে ব্যবহার করেন। মাঝে মাঝে নাকি রাতের বেলা এখনো ডাক শোনা যায়, নিশি ডাক। তবে 3 বারের বেশি ডাক না দিলে কেউ আর দরজা খোলেন না, এমনটাই জানিয়েছেন আব্দুল আহাদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আহাদ ভাইকে। ওনার বর্তমান ঠিকানা যাত্রাবাড়ির ধলপুরে। আশা করছি ওনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আকবর হোসেন। ওনার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকন্দরপুর গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল 2008 সালে। উনি তখন ক্লাস 8-এ পড়েন। ঘটনাটা ওনাদের পাশের যে বাড়িটা রয়েছে, তো পাশের বাড়িতে ওনার এক ক্লাসমেট আছে, তার নাম হচ্ছে সজীব। এই সজীবের বাবা হচ্ছে কালু মিয়া। আর এই কালু মিয়াদের বাড়ির 2 বাড়ির পরে আর একজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে জয়নাল। মূলত এই যে কালু মিয়া এবং এই জয়নাল, এই দুজনের সাথে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, আরো একজনের সাথে ঘটেছিল। তো চলুন ঘটনায় চলে যাই। কালু মিয়াদের বাড়ির একজন লোক যার নাম হচ্ছে টিপু, এই টিপু ভাই একটি পরিত্যক্ত ভিটা জমি কেনেন। আর জমিটা কিনেছিলেন স্থানীয় ভুইয়া বাড়ির কোন এক লোকের কাছ থেকে। ওই জায়গাটার নাম হচ্ছে বাইশা পুকুর। ওখানে উঁচু ভিটা জমি আছে। বর্ষাকালে ধানের সিজনে ওইসব ভিটেতে ধানের বীজ বপন করে চাষিরা, আর শীতের সিজনে বিভিন্ন শাকসবজির চাষ করা হয় এখানে। তো আমাদেরকে জানিয়েছেন এই আকবর হোসেন ভাই যে ওনারা ওইখানে প্রায় 2 সিজনে শাকসবজির চাষ করেছিলেন। যেখানে ঘটনাটা ঘটে, ওই যে টিপু ভাইয়ের ক্রয়কৃত ওই পরিত্যক্ত ভিটে জমির পাশে যে বাইশা পুকুর আছে, ওখানে যে পুকুরটা, এই বাইশা পুকুর, ওখানে মাছ চাষ করেন টিপু ভাই। আর পুকুরের পাশে ছিল একটা আম গাছ, অপর পাশে একটা তাল গাছ। উনি আম গাছের নিচে বসার জন্য একটা টং বা মাচা তৈরি করেছিলেন। পরিত্যক্ত ভিটাটা কেনার পরে ওটা সমান্তরাল করার জন্য উনি কিছু কাজ হাতে নেন, ভবিষ্যতে বাড়ি করবেন ওই চিন্তা থেকে আর কি। টিপু ভাইয়ের পরিবার কিন্তু তখন ঢাকার যাত্রাবাড়িতে নিজেদের তৈরি করা বাড়িতেই থাকতেন। ওনার লক্ষ্য ছিল পরবর্তীতে ওইখানে উনি বাড়ি তৈরি করবেন। আর এই ভিটাটা যেহেতু পরিত্যক্ত ছিল, এটাকে চাষযোগ্য করার জন্য কাউকে বর্গা দেয়া যায় কিনা, মানে বর্গা চাষিকে বর্গা দেয়া যায় কিনা, তো এই চিন্তা থেকেই টিপু ভাইয়ের বাড়ির যে কালু মিয়া আছে আর ওই যে জয়নাল ভাই আছে, ওনারা সহ আরো মানে মোট 4 থেকে 5 জন ব্যক্তি ওই ভিটাটা সমান করার জন্য কাজে নেমে পড়েন। কালু মিয়ার ভাই বিদেশ ছিলেন, সদ্য বিয়ে করে উনি বিদেশে গিয়েছিলেন। উনি দেশে থাকতে চাষাবাদ আর টুকিটাকি দিন মজুরে কাজ করতেন। তার 3 সন্তান ছিল, আর 2 মেয়ে 1 ছেলে। আর 3টা সন্তান, তো 2 মেয়ে 1 ছেলে। আর এই জয়নাল ভাই ছিলেন প্রবাস ফেরত, মানে উনি প্রবাস থেকে ফেরত আসছিলেন আর কি। ওনার 2 মেয়ে 1 ছেলে, মানে ওনারও কিন্তু একই 2 মেয়ে 1 ছেলে। তো উনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, যাবেন চেষ্টা করছিলেন আর কি। আর
এলাকায় উনি দিন মজুরে কাজ করতেন। তো ওনারা কাজ শুরু করেছেন, কাজ করার এক পর্যায়ে ভিটের এক পাশে উই পোকার বেশ উঁচু একটা ঢিবি ছিল, ওইটা কোদাল দিয়ে কেটে সমান করেছেন। উই পোকার ঢিবিটা কোদাল দিয়ে কেটে সমান করেছেন, এইটা আহামরি ওইরকম কোনো বিষয় না, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে ওইটা সমান করার সময় ওখানে নাকি মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছিল, হাড়গোড় পাওয়া গিয়েছিল। ওনারা ওগুলো ওখান থেকে সরিয়ে এনে অন্য জায়গায় দাফন করে দিয়েছিল। এই বিষয়টা জানাজানি হয় যে কি ব্যাপার, উই পোকার ঢিবির ওখানে মানুষের কঙ্কাল কোত্থেকে আসলো। বিষয়টা তো আসলে খুব অদ্ভুত। মানুষ এটা নিয়ে আলোচনা করেছিল, সবাই চিন্তা করছে হয়তো বা ওখানে কোনো কবর টবর ছিল একটা সময়, ওনারা জানেন না। ওই ভিটাতে যারা ওই সময় কাজ করেছিলেন ওনারা সবাই অর্থাৎ প্রত্যেকেই ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর অবয়বের কিছু পিশাচ এসে তাদেরকে বলতে থাকে, তোরা আমাদের আবাসস্থল ধ্বংস করেছিস, এর মূল্য দিতে হবে, সকলকে মরতে হবে। ওনারা যখন এই স্বপ্নটা দেখলেন, একে অপরকে বলেছেন, এভাবে কিন্তু আরো মানুষজন জেনে যায় যে এই ভিটাটা সমান করার পর, অর্থাৎ ওই উই পোকার যে ঢিবিটা ওইটা সমান করার পর থেকে এরকম স্বপ্ন ওনারা দেখছেন, আর ওখানে মানুষের কঙ্কালও পাওয়া গিয়েছে। বিষয়টা তো আসলে খুব অদ্ভুত, তাই না? তবে একটা পর্যায়ে এসে ওনারা এটা নিয়ে আর বেশি আলোচনা করেন নাই। এই ঘটনার কিছুদিন পর কালু মিয়ার 2 কি 3 মাস বয়সী কন্যা সন্তান মারা যায়। তবে মৃত্যুটা স্বাভাবিক ছিল বলেই ধারণা করা হয়, ওরকম অস্বাভাবিক কোনো কিছু ছিল না, ঠান্ডা লেগেছে বা এরকম কোনো কিছু হয়েছে, মারা গিয়েছে আর কি। নিউমোনিয়া তো হতেই পারে, গ্রামের মানুষ ওইভাবে বুঝতেও পারেন নাই। কালু মিয়া টিপু ভাইয়ের ওই ভিটাতে প্লাস পাশের ভিটাতে তখন শীতকালীন শাকসবজি চাষাবাদ শুরু করেছেন। তখনও কিন্তু ওই সাইডটাতে ইলেকট্রিসিটি যায়নি। এলাকায় একটা মসজিদ ছিল, ওই মসজিদ পর্যন্ত বিদ্যুৎ ছিল। ওই দিকের ভিটের আশেপাশের বাড়িগুলোতে তখনও আর কি বিদ্যুৎ যায় নাই। কালু মিয়া চাষাবাদ করতেন আর চাষকৃত শাকসবজি কিছুক্ষণ পাহাড় দিতেন। আর ওই যে বাইশা পুকুর আছে, ওই বাইশা পুকুরের পাশে আম গাছের নিচে যে মাচা ছিল ওই মাচায় বসতেন। প্রায় বাড়িতে ফেরার সময় উনি দেখতে পেতেন ওই পুকুরে মাছ ভেসে রয়েছে মরে। মাছগুলো কিন্তু পচে যায় নাই, মানে মাত্র মারা গেছে এরকমটা মনে হচ্ছে। ওই মাছগুলো যখন উনি বাড়িতে নেমে তুলে আনতেন, উনি দেখতেন এই মাছগুলোর 2 চোখ খাওয়া, মনে হচ্ছে কোনো কিছুতে কামড় দিয়ে 2 চোখ খেয়ে ফেলেছে। উনি চিন্তা করলেন অনেক সময় কাকড়া এরাই কাজ করে, কাকড়াই করেছে হয়তোবা, কিন্তু সবসময় একই রকম কেন? প্রায় দিনই উনি এটা দেখতেন। উনি মাছগুলো বাড়িতে নিয়ে আসতেন, কাটাকুটি করে খেয়ে ফেলতেন। একবার হয় কি, সাপ্তাহিক বাজারের আগের দিন রাতের বেলা ওনার চাষকৃত মিষ্টি কুমড়া এবং আরো কিছু শাকসবজি পাহারা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে, কারণ পরের দিন বাজার নিয়ে উনি বিক্রি করবেন, যেন চুরি না হয়, এই জন্য আর কি পাহারা দেওয়ার একটা চিন্তা। আর যদি মাছ পায় পুকুরে, ভাবে মাছ মরে ভেসে ওঠে যদি, তাহলে মাছও বাড়িতে নিয়ে আসবেন। সবসময় যে মাছ মরে ভেসে উঠতো বিষয়টা এরকম না, মাঝে মাঝে উনি এটা পেতেন আর কি। উনি যেই হাটে যাবেন ওই হাটটা বসতো সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার। আর যেই হাটটা ছিল ওইটার নাম হচ্ছে সেবার হাট। এইটা নোয়াখালীর সেনবাগ উপজেলার মতো পড়েছে। সময়টা তখন শীতকাল, রাত অনেক হয়ে গেছে, ওই তো পাহারা দিতে গেছেন। কালু মিয়া আর বাড়িতে ফেরেন না। কালু মিয়ার মা আর ওনার স্ত্রী রাতে টর্চ লাইট নিয়ে কালু মিয়াকে খুঁজতে বের হয়েছেন। কোন এক অদৃশ্য মায়াজালের কারণে কালু মিয়া যে স্থানে ছিল ওই দিকটাতে ওনারা যান নাই, অন্য সাইড দিয়ে খোঁজাখুঁজি করে বাড়িতে ফেরত আসেন। চিন্তায় তাদের নির্ঘুম রাত কাটে, কারণ কখনো এমন হয় নাই যে কালু মিয়া রাতের বেলা বাড়ি থেকে বাইরে থেকেছেন এত রাত পর্যন্ত।
ফজর আজান দেওয়ার পর ওই বাইশা পুকুরের সামনে একটা বাড়ি ছিল, যেই ব্যক্তির বাড়ি তার নাম হচ্ছে ঝালু, উনি ছিলেন কেরানি, সবাই তাকে ঝালু কেরানি বলে রাখতেন আর কি। ঝালু কেরানির বাড়ি নামেই ওই বাড়িটা পরিচিত ছিল। ফজরের নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য উঠেছেন এই ঝালু কেরানির স্ত্রী। উনি ওই বাইশা পুকুরে গিয়েছেন, যাওয়ার পর পরই উনি প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, এই কাইল্লা কি হইলো রে, কাইল্লার কি হইলো। কালো মিয়াকে উনি কাইল্লা বলতেন আর কি। ওই তো চিৎকার করে কান্নাকাটি শুরু করেছেন। ওই সময় আবার মসজিদের দিকে কিছু মুসল্লিরা যাচ্ছিলেন, ওই মুসল্লিদেরকে উনি ডাকছেন যে ও ভাই এদিকে আসেন, এদিকে আসেন, দেখেন কাইল্লার কি হয়েছে। মুসল্লিরা চলে আসেন ওইদিকে, বলেন যে কি হয়েছে, বলে যে ওই দেখেন ওইদিকে কাইল্লা পড়ে আছে, চলেন তাড়াতাড়ি চলেন ওইদিকে। সবাই যখন ওইদিকে যায়, সবাই দেখে ভয়ঙ্কর একটা দৃশ্য, কালো মিয়া মরে পড়ে আছে ওই আম গাছের নিচে, এই বাইশা পুকুরের পাড়ে। ততক্ষণে আরো অনেক লোকজন বাড়িতে বাড়ি থেকে এখানে চলে আসেন। ওদিকে কালো মিয়ার বাড়িতেও খবর চলে যায়, তারাও সেখানে চলে আসেন। এসে দেখেন যে হাত পা ছড়িয়ে মরে পড়ে আছে, তার চোখগুলো খোলা ছিল, শরীরে কোথাও দাগ ছিল না, কোনো ধারালো অস্ত্রের আঘাত বা ভারী কোনো কিছুর আঘাত তার শরীরে লেগেছে এই জন্য মারা গেছে বিষয় এরকম না। তবে তার চোখ, কান দিয়ে এক ধরনের তরল পদার্থ বের হয়ে এসেছিল। এটা আসলে রক্তও না, লালাও না, এটা যে কি এটা আসলে বোঝাও মুশকিল। এলাকাবাসী বিষয়টাকে স্বাভাবিক মৃত্যু বলেই বলছিলেন, তবে সবাই জানতেন এটা স্বাভাবিক মৃত্যু না, কারণ অস্বাভাবিক মৃত্যু বললেই তো থানা পুলিশ আসবে, অনেক ধরনের ঝামেলা হতে পারে। ওনারা বুঝেছিলেন যে এইখানে মোটেও স্বাভাবিক মৃত্যু তার হয়নি, তবে কেউ তাকে খুনও করে, অন্য কোনো ব্যাপার হয়েছে। স্থানীয় মসজিদ থেকে খাটি আনা হয়, সেই খাটিয়াতেই কালো মিয়ার লাশ বাড়িতে দেওয়া হয়। এলাকায় বিষয়টা নিয়ে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে, কেন এমনটা হয়ে গেল। ওই দিন বিকেলেই কালো মিয়ার জানাজা এবং দাফন সম্পন্ন হয়। পরবর্তীতে এক কবিরাজের কাছে গিয়ে বিষয়টা জানতে পারে যে তার পরিবার জেনেছে যে ভয়ঙ্কর পিশাচ দলের হাতেই নির্মম মৃত্যু হয়েছে এই কালো মিয়ার। মূলত এই যে পুকুরে যে মাছের লোভ, এই লোভটা মাঝে মাঝে দেখিয়েছে, আর এই লোভের কারণে পুকুরের ওইখানে সে ওই রাত্রে বসেছিল, সুযোগ বুঝে ওই রাত্রে তাকে হত্যা করেছে। এবার আসি জয়নাল ভাইয়ের ঘটনাতে। কালো মিয়ার মৃত্যুর পর 2 থেকে 3 মাস চলে যায়, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এই যে জয়নাল ভাই এক সন্ধ্যার পর এশার নামাজের আগে মাছ ধরতে গিয়েছিলেন টেটা দিয়ে, অনেকে এটাকে কোচও বলে থাকেন। জয়নাল ভাই এই টিপু ভাইয়ের ক্রয়কৃত ভিটেটার পাশে কোচ দিয়ে বা টেটা দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। যাওয়ার সময় মসজিদের একটু পরে একটা চায়ের দোকান ছিল, রাজ্জাকের চায়ের দোকান, অনেকে রাজ্জাক জেঠা বলতেন, রাজ্জাক জেঠার চায়ের দোকান। তো ওই চায়ের দোকানে বেশ কিছু লোকও বসেছিল আর কি, তারাও চা পান করছিলেন। উনি তো যখন মাছ ধরতে যাচ্ছিলেন ওই লোকজন তাকে দেখেছিল, তো উনি মাছ ধরতে গিয়েছেন, কিছু সময় পরেই আবার উনি চলে আসছেন ওই দিক থেকে। তখনও কিন্তু ওই চায়ের দোকান বা ওই জায়গাতে ইলেকট্রিসিটি আসে নাই আর কি, তাই হারিকেনের আলোতে সবাই বসে আছে। তো জয়নাল ভাই যখন ওই পথ দিয়ে ফিরছিলেন, আবার সবাই বলছেন যে রে জয়নাল কি হলো রে, এত তাড়াতাড়ি চলে আসছিস, গেলি আর চলে আসলি, আয় চা খেয়ে যা। তখন ওখানকার লোকজন দেখছিল যে এই জয়নাল ভাইয়ের কোমরে একটা ব্যাগ রয়েছে, ওই ব্যাগের মধ্যে বড় একটা কোনো কিছু নড়াচড়া করছে। তখন ওখানে থাকা একজন মুরব্বী গোছের লোক বলে, আরে জয়নাল কি মাছ পাইলি, শোল মাছ নাকি? তখন জয়নাল ভাই বলতে, হ্যাঁ বড় একটা শোল মাছ পাইছি, কিন্তু কি জন্য ওই সময় পায়ে একটা কামড় দিল, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি, এখন আর চা খাবো না, তাড়াতাড়ি বাসায় যাবো। লোকজন বলে, আচ্ছা ঠিক আছে যাত্রী তাড়াতাড়ি বাসায় যা, গিয়ে ব্যাগ কি কামড় দিল ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওষুধ লাগায়। তো উনি তো বাড়িতে চলে আসছেন, বাড়িতে গিয়ে উনি ওনার যে টেটা ব্যাগ এসব রেখে গোসল করেছেন। এরপর ওনার স্ত্রীকে নিয়ে
ওই এলাকারই একজন মহিলা ওঝার বাড়িতে গিয়েছেন। যাওয়ার আগে উনি পায়ে কিছু একটা দিয়ে মানে বাঁধন দিয়েছিলেন। ওই মহিলা ওঝার কাছে যাওয়ার পর ওই ওঝা উনি ওনার মতো করে বিষ নামিয়েছেন, পায়ের বাঁধন খুলে দিয়েছেন। এর পরে নাকি জয়নাল ভাই বমি করতে শুরু করেন। তখন এলাকায় একটা ফার্মেসি ছিল, ওই ফার্মেসির মালিকের নাম ছিল বাবুল, বাবুলের ফার্মেসি বলে ওটা পরিচিত ছিল। তো সেখানে যখন নিয়ে যাওয়া হয় তখন ওই বাবুল ভাই পরামর্শ দেন যে অবস্থা তো ভালো মনে হচ্ছে না, দ্রুত ফেনী সদর হসপিটালে নিয়ে যাও। তখন একটা সিএনজি চালক রয়েছে এলাকায়, নাম হলো পারভেজ। এই সিএনজি চালক পারভেজকে নক করা হয়, ফোন করা হয়, পারভেজ সিএনজি নিয়ে চলে আসেন। ওই সিএনজিতেই এই জয়নাল ভাইকে ফেনী সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে উনি ছটফট করতে থাকেন। এরপর জয়নাল ভাই ইন্তেকাল করেন। পরের দিন তার জানাজা এবং দাফনের আগে একজন সাপুরেকে আনা হয়। সাপুরে জয়নাল ভাইয়ের পায়ে যে কামড়টা ছিল এটা দেখে আটকে ওঠেন, বলেন যে না রে, এটা তো কোনো স্বাভাবিক সাপের কামড় না, এটা সাপই না, এইটা ভয়ঙ্কর কোন একটা পিশাচ কামড়েছে। আর এই ধরনের পিশাচের দাঁতে থাকে ভয়ঙ্কর বিষ। এই পিশাচের বিষের বিষক্রিয়াতেই মূলত জয়নাল ভাই মারা গেছে, কোন সাপের কামড়ে মারা যায়নি। লোকজন জয়নাল ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞেস করে যে জয়নাল যে ওই সময় মাছ ধরে ফিরতেছিল ওটা কি মাছ ছিল। তার কিন্তু সন্দেহ করছিলেন যে ঘটনাটা কি। যখন বলছে যে পিশাচে কামড় দিয়েছে, তার জয়নাল ভাই কিন্তু দোকানে থাকা ওই চা পান করছিল যারা, তাদেরকে কিন্তু বলেছিল যে পায়ে কি যেন কামড় দিচ্ছে, আর শোল মাছ ধরছি। জয়নাল ভাইয়ের স্ত্রী বলেন যে না তো, সে তো কোনো মাছ নিয়ে বাড়িতে ফেরত আসে নাই। তখন সবাই বুঝতে পারে যে ভয়ঙ্কর কোন একটা ফাঁদে এই জয়নাল ভাই পড়ে গিয়েছিল। আর পরবর্তীতে ওই উইয়ের ঢিবি সমান করার সময় যারা ছিলেন, যে 4-5 জন ছিলেন, এর ভিতরে একজন মারা গিয়েছেন। তবে তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হিসাবে ধরে নেওয়া হয়েছিল, কারণ ওই ধরনের অস্বাভাবিক কোনো বিষয় তার মধ্যে দেখা যায়নি। তবে ওই 3 জন ব্যক্তির মৃত্যুর পর আর অস্বাভাবিক কোনো কিছু ঘটেনি। এটাই ছিল ঘটনা। আমরা এই উই পোকার ঢিবি বা এই ধরনের উঁচু ঢিবি বা পিঁপড়ার উঁচু ঢিবি সমান করা সংক্রান্ত একটা ঘটনা এর আগেও কিন্তু আমরা প্রচার করেছিলাম। তো এই ধরনের অনেক পুরনো যে ঢিবিগুলো, এই ঢিবিগুলো অবশ্যই সমান করার আগে চিন্তা ভাবনা করেই যেতে হবে। আমরা এর আগের ঘটনাতেও শুনেছিলাম যে এইগুলো কিন্তু জিনেদের আবাসস্থল হয় অনেক সময়, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। আশা করি ওনার কাছ থেকে আরো অনেক ঘটনা আমরা পেতে থাকবো। মোহাম্মদ আকবর হোসেন ভাই। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সৌরভ ইসলাম। ওনার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলার বৃন্দাবন পাড়ার পূর্ব পাড়া নামক স্থানে। এই জায়গাটা বগুড়ার একদমই মাঝখানে বলে জানিয়েছেন সৌরভ ভাই। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1965 থেকে 68 সালের মধ্যবর্তী সময়। ওনার নানা নানির তখন নতুন বিয়ে হয়েছে। ওনার নানা বাড়ি এই পূর্ব পাড়াতে। বাড়িতে তখন শুধু 2 জন থাকতেন, ওনার নানা এবং নানি। নানার বাবা মা তখন অন্য আর একটা বাসায় থাকত। এভাবে কাটতে থাকে 2-3 মাস। ওনার নানার নাম হচ্ছে ধলু আর নানির নাম সাহেরা। 2-3 মাস তো চলে গেল। হয় কি, ওই
নানার একটা কাজ পড়ে যায়, ওই কাজের জন্য তাকে ঢাকায় যেতে হবে, 1 সপ্তাহের মতো ঢাকাতে থাকতে হবে। চিন্তা করলেন যে একা একা নানিকে উনি রেখে যাবেন, বিষয়টা কেমন হয়ে যায় না? একা একা উনি কিভাবে থাকবেন? তখন নানা নানিকে বলেন যে তুমি একা একা বাসায় কিভাবে থাকবে, আমি যে কয়েকদিন না আসি তুমি এক কাজ করো, তুমি তোমার মায়ের বাসায় চলে যাও। নানি বলেন যে হ্যাঁ ঠিকই তো, একা একা আসলে বাসায় কিভাবে থাকবো, মায়ের বাসায় যাব, তবে ঘর বাড়িটা একটু গুছায় যাই, টুকিটাকি কাজ আছে, কালকে যাব। নানা বলেন ঠিক আছে। তো উনি তো চলে গেছেন, মানে নানা তো চলে গেছেন ঢাকাতে। নানা চলে যাওয়ার পর ওই দিনটা নানির বেশ কিছু কাজ করতে করতেই চলে যায়। পরের দিন আবার উনি ওনার মায়ের বাড়িতে চলে যাবেন, বাসায় কিন্তু উনি একা। নানি কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। সারাদিন তো কাজ কাম করে শেষ করেছেন টুকিটাকি কাজগুলো। এশার আজান যখন দিয়েছে, এশার নামাজ উনি পড়েছেন, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। মাঝরাতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে ওনার যে ঘরটা, ওই ঘরের চতুর্দিকে ঘোড়া দৌড়ালে যেরকম শব্দ হয়, ওরকম টকবক টকবক শব্দ হচ্ছে ঘোড়ার খুরের, আর ঘোড়া মাঝে মাঝে ডেকে ওঠে যেরকম শব্দ করে, ওই রকম শব্দ হচ্ছে। নানি চিন্তা করলেন যে কি ব্যাপার, বাড়ির আশেপাশে দৌড়াদৌড়ি করছে ঘোড়া, ঘোড়া এই এলাকায় কোত্থেকে আসলো, কার ঘোড়া দৌড়াচ্ছে, ডাকছে? হঠাৎ করে এরকম শব্দ শুনে উনি কিছুটা ভয় পেলেন, আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিলেন, আবার উনি ঘুমিয়ে পড়লেন। এবার ঘুমের মধ্যে উনি ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখলেন। উনি দেখলেন ওনার যে ঘরটা, এই ঘরের যে কয়েকটা রুম রয়েছে, একটা কোণার দিকে একটা রুম রয়েছে, ওখানে 10 থেকে 20 ফুট লম্বা একটা কালো সাপ, ভয়ঙ্কর সাপ, কিন্তু এই সাপটির লেজ কাটা, লেজ নেই। আর ওই ঘরটার মাঝখান বরাবর দেবে গেছে, মনে হচ্ছে মাটি ওখানে বসে গেছে, গোল হয়ে বসে গেছে। উনি দেখছেন যে ওই সাপটির সামনে 7টা ব্যাগের মতো রয়েছে, যার মধ্যে স্বর্ণালঙ্কার রয়েছে, স্বর্ণের পয়সা রয়েছে, আর পাশে একটা পান রাখা। কেউ যদি পান কিছুটা চিবিয়ে বের করে কেমন দেখা যায়, ওই রকম একটা পান। ওই সাপটি মানুষের মতো করে কথা বলছে, নানিকে উদ্দেশ্য করে বলছে, নে এই পানটা খা, তাহলে সব অলংকার সোনা তোর, এগুলো কখনোই কমে যাবে না, শুধু বাড়বেই। তুই শুধু পানটা খা, আর একটা কাজ করতে হবে, আমাকে উপাসনা করতে হবে, তাহলেই সব তোর। নানি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। উনি এই সাপটিকে দেখে ভয় পেয়েছেন, তবে উনি সাফ বলে দেন, আমি এক আল্লাহ ছাড়া কারো উপাসনা করি না। তোকে উপাসনা করব মানে? কখনো না। সাপটি এই উত্তর শুনে বলে ওঠে, তোর বংশ আমি শেষ করে ছাড়ব। সাথে সাথে ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে আবারও আয়াতুল কুরসি পড়ে, দোয়া দুরূদ পড়ে নিজের গায়ে ফু দেন। এটাকে দুঃস্বপ্ন ভেবে উনি শুয়ে পড়েন। সকালবেলা উনি বাসা পরিষ্কার করার সময় সেই কোণার ঘরে গিয়েছেন। কিছুক্ষণ পরে উনি ওনার মায়ের বাড়িতে চলে যাবেন। চিন্তা করেন আবারও একটু সকালবেলা ঝাড়ু টাড়ু দিয়ে যাই। ওই কোণার ঘরে যাওয়ার পর উনি অবাক হয়ে গেছেন। সত্যি ওই ঘরের মেঝের একটা মাঝ বরাবর জায়গা 1 হাতের মতো দেবে গেছে। আর ওই সাপটা যেখানে স্বপ্নের মধ্যে উনি দেখেছেন বসেছিল, ওই জায়গাটা মনে হচ্ছে পুরে কালো হয়ে গেছে। অনেক সময় দেখা যায় ফ্লোরের উপরে যদি আমরা মশার কয়েল জ্বালাই, ওই কয়েলটা যদি পুড়তে থাকে, মানে স্ট্যান্ড ছাড়া যদি কয়েল জ্বলতে থাকে, তাহলে ওইটা কিন্তু ওই পুড়তে পুড়তে আগুন যেদিক দিয়ে আস্তে 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 আসতে থাকে, ওই জায়গাগুলো কিন্তু কালো হয়ে যায়, একদম দেখলেই বোঝা যায় এখানে কয়েল ধরানো হয়েছিল। মনে হচ্ছে যে ওই সাপটা যেখানে বসেছিল ওই জায়গাটা পুরো কালো হয়ে গেছে। এখানে যে এরকম কোনো কিছু একটা বসেছিল এবং সাপ জাতীয় কিছু বসেছিল, পেঁচিয়ে বসেছিল,
এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটা দেখার পর উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি আর কোনো কাজ কাম না করে দ্রুত ঘর বাড়িতে তালা লাগিয়ে উনি ওনার মা বাবার বাসায় চলে যান। মায়ের বাসায় গিয়ে উনি সবকিছু খুলে বলেন। তো ওনার বাবাও এ কথা শুনেছেন। উনি বলেন যে তোমার হাজবেন্ড তো নাই, একা একা বাসায় ছিল ওই রাত্রে, এই জন্য মনে হয় তুমি দুঃস্বপ্ন দেখেছ। এরপরে কিন্তু আর কয়েকদিন কোনো সমস্যা হয় নাই। নানা মোটামুটি এক সপ্তাহ পর ফেরত আসেন। ফেরত আসার পর নানিকে নিয়ে আবার ওই বাড়িতে চলে যান। নানাকেও কিন্তু নানি এই ঘটনা খুলে বলেছিলেন। নানি বলেন যে চলো তো যাই, তাহলে ওই ঘরটা দেখি। তো ওই ঘরে যখন ওনারা দুইজন গিয়েছেন, দেখেন যে একদম স্বাভাবিক। এটার যে ফ্লোরের একটা অংশ দেবে গিয়েছিল এটা একদম স্বাভাবিক, আর ওই যে পোড়া যে কালো দাগ ওইটাও নাই। তখন নানা বলেন যে তুমি দুঃস্বপ্ন দেখেছ। তাই যদি হতো তাহলে এই ফ্লোরটা তো দাবাই থাকতো। নানা কিন্তু বিষয়টা তো ওরকম গুরুত্ব দেন নাই। এরপর সবকিছু স্বাভাবিক ঘটতে থাকে, চলছে সবকিছু স্বাভাবিক। নানি যখন প্রথমবার গর্ভবতী হন, সন্তান সম্ভব হন, যখন ডেলিভারির সময়টা কাছে চলে আসে, নানি তখন নিজের মা বাবার বাড়িতে চলে যান। নানির মা বাবার যে বাসা, এটা বগুড়ার মাঝখান দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পাড়ে। সেই নদী পার হয়েছেন, পার হতে কোনো সমস্যা হয় নাই। বিপদ বাধে নদীর ওপারে গিয়ে নানি দেখতে পান স্বপ্নে দেখা ওই সাপটা গ্রামের যে রাস্তাটা রয়েছে, যে রাস্তা দিয়ে উনি যাবেন, এই রাস্তা একদম ব্লক করে লম্বা হয়ে শটান হয়ে শুয়ে আছে। সাপটাকে দেখে উনি বেশ ভয় পেয়ে যান। উনি ওনার সাথে থাকা অন্যান্যদেরকেও বলেন যে আপনারা কেউ সাপ দেখতে পাচ্ছেন? সবাই বলেন যে না, তো আমরা কোনো সাপ দেখতে পাচ্ছি না। তখন নানি বুঝতে পারেন যে এই সাপটাকে শুধু উনি দেখছেন, অন্য কেউ সাপটাকে দেখতে পাচ্ছেন না। উনি বুঝতে পারেন যে এখানে খারাপ কিছু হতে যাচ্ছে। এদিকে সবাই তো ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সাপের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কেউ তো দেখছে না। এখন নানি তো যেতে পারছেন না। সবার জোরাজুরিতে একটা সময় ওই সাপটাকে ডেঙিয়েই তাকে যেতে হয়। সবকিছু স্বাভাবিকভাবে চলছিল নানি তার মা বাবার বাড়িতে যাওয়ার পর। নানির যখন সন্তান হয়, এই সন্তানটি মৃত অবস্থায় জন্ম নেয়। নানি বুঝতে পেরেছিলেন ওই সাপটি মূলত এই ক্ষতিটা করেছে। নানা নানির দুজনেরই মন খারাপ। নানি নানাকে আবারও ওই সাপটির কথা বলেন, কিন্তু নানা আসলে বিশ্বাস করতেই চান না। কেননা বিয়ের আগে নানা তো এই বাড়িতেই থাকতেন, এই ঘরটাতেই থাকতেন, কই তখন তো কোনো সমস্যা হয়নি। যেহেতু একটা বিষয় হয়েই গেছে, তখন নানা সিদ্ধান্ত নেন যে নানিকে নিয়ে একটি কবিরাজের কাছে নিয়ে যাবেন। কবিরাজের কাছে যান, তবে কবিরাজ কিন্তু বিষয়টা আসলে ওইভাবে বুঝতে পারে না। সে শুধু অনুমান করে বলে, মনে হয় ওই জিনটাই কোনো ক্ষতি টতি করছে, আপনি ওকে পূজা করেন নাই, তার প্রস্তাবে না করেছেন, এই করে সে প্রতিশোধ নিয়েছে। তখন কবিরাজ কি করেছেন, সে তার মতো করে ঝাড়ফুঁক করে নানির শরীর বন্ধ করে দিয়েছেন এবং উনি বলেছেন যে আশা করি আর কোনো সমস্যা হবে না। এরপর স্বাভাবিকভাবেই প্রায় 2 বছর কেটে যায়। এরপর নানি আবার গর্ভবতী হন। এবারের সন্তানটি কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই জন্ম হয়। এটি একটি ছেলে সন্তান। সন্তানের বয়স তখন 3 মাস, 3 মাসের বাচ্চা আর কি। নানি কিন্তু এই বাচ্চাটিকে চোখের আড়াল হতে দিতেন না, সবসময় কাছাকাছি রাখতেন। একবার হয় কি, দুপুরবেলা নানা বাসায় নাই, নানি বাচ্চাটিকে দোলনায় ঘুম পাড়িয়ে দিয়েছেন। তখন মনে পড়ে কিছু ওষুধ আনতে হবে। নানি চিন্তা করেন ওষুধের দোকান তো একদম এখানেই, দৌড়ে গিয়ে নিয়ে আসি। উনি গিয়েছেন, ওষুধ নিয়ে যখন ফিরছিলেন তখন দেখেন যে ওনার বাড়ির পাশেই আরেকটা বাসা রয়েছে, শরীফ নামে একজনের বাসা। দেখে ওনারা চাচা বলেন, তো ওই শরীফ চাচার বাসায় অনেক মানুষ জমা হয়েছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এত মানুষ কেন, কোনো সমস্যা হয়েছে কিনা। একজনকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। তখন একজন বলল যে এই শরীফ চাচার স্ত্রীকে নাকি গতকালকে রাত্রে জিনে ধরেছে, এক কবিরাজ জিন ছাড়াচ্ছে, এইগুলো দেখার জন্যই উৎসুক জনতার ভিড়।
নানি চিন্তা করে আমি একটু দেখে আসি, বাচ্চা তো ঘুমাচ্ছেই। উনি যখন গিয়েছেন ওখানে, তখন কবিরাজ বলছেন যে আমার কাজ কিন্তু শেষ দিক, সবাই সাবধানে থাকেন, এই জিনটা এখন চলে যাবে, যাওয়ার সময় কিন্তু কোন একটা ক্ষতি করে দিয়ে যেতে পারে। তো জিনটা চলে গেল। ওই মহিলা যার উপর জিন আচরণ করছে উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো নানি তার মতো করে বাসায় চলে আসছে, কারো তো কোনো ক্ষতি টতি হইল না। নানি যখন বাড়িতে আসছেন, উনি দেখেন যে দোলনায় ওনার সন্তান নিথর অবস্থায় পড়ে রয়েছে। প্রথমে মনে করছেন ঘুমাচ্ছে, কিন্তু না, তার সন্তানের আশেপাশে রক্ত দেখা যাচ্ছে। মূলত তার সন্তানটি মারা গিয়েছে, আর সন্তানের মুখটা একদম কালো কুচকুচে হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে উনি তো সহ্য করতে পারেন না। কোন মা এটা সহ্য করতে? প্রচন্ড রকমের চিৎকার করে কান্নাকাটি শুরু করেছেন। তার কান্নার আওয়াজে আশেপাশের বাড়ির লোকজনও চলে আসে। তারাও এই বাচ্চাটিকে দেখে ভয় পেয়েছেন। নানাকে খবর দেওয়া হয়। নানা বাসায় চলে আসেন। নিজের সন্তানের মৃতদেহ দেখে উনিও খুব কান্নাকাটি করেছেন। তাহলে কি ওই জিনটা চলে যাওয়ার সময় এই বাচ্চাটিকে হত্যা করে গিয়েছিল? আসলে ব্যাপারটা কি? বাচ্চাটিকে কবর দেওয়া হয়। নানা এবার আরেকজন কবিরাজকে নিয়ে আসেন। কবিরাজকে বলেন, আমার সন্তানকে কে হত্যা করেছে, কোন জিন হত্যা করেছে, তাকে খুঁজে বের করেন। কবিরাজ জানান যে একটু সময় দিতে হবে, এটা স্বাভাবিক কোন জিনের কাজ বলে মনে হচ্ছে না। আর ওই জিনটা করেছে, ওই যে পাশের এক মহিলার উপর যে জিন আসর করেছে, ওই জিনটা এই কাজ করেছে বলে মনে হচ্ছে না। উনি সময় নেন। পরবর্তীতে যে তথ্য জানান সেটা খুবই ভয়ঙ্কর তথ্য। উনি জানান এই জিনটার নাম হচ্ছে ড্রিকর। এই জিনটা কোনো ধর্ম পালন করে না, এমনকি জিনেদের মধ্যে যে জাত রয়েছে, বিভিন্ন গোত্র রয়েছে, সে কোনো গোত্রের মধ্যেও পড়ে না। আর এটা অনেক শক্তিশালী। এই জিনেরা হাজার হাজার বছর বেঁচে থাকে। মূলত এই জিনেদের জন্মগুলো অস্বাভাবিক পদ্ধতিতে হয়। আফ্রিকাতে, তারপরে মিশরীয় যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক গুলো রয়েছে, আফ্রিকার যে ভয়ঙ্কর তান্ত্রিক গুলো রয়েছে, এই তান্ত্রিক গুলো নাকি বিশেষ পদ্ধতিতে এই জিনেদের জন্ম দেয়। এই পদ্ধতিটা অজানা যে আসলে এটা কোন পদ্ধতিতে হয়ে থাকে। মূলত এক বিশেষ ভয়ঙ্কর জাদুবিদ্যার মাধ্যমে এই জিনেদের জন্ম হয়। এই জিনেদের সংখ্যা পৃথিবীতে খুব বেশি নয়। এরা কারোর সাথে সহজে কথা বলে না। এদেরকে মারাটা অনেক কঠিন বিষয়। এদের জন্মটা অস্বাভাবিক পদ্ধতিতে এবং কালো জাদুর মাধ্যমে হয় বলে এরা অন্যান্য জিন থেকে অত্যন্ত শক্তিশালী হয়। এই জিন কিভাবে এখানে এসেছে, কিভাবে এই বাড়ির উপর নজর দিয়েছে, এটাও বুঝতে পারছেন না ওই কবিরাজ, এটাও জানিয়ে দেন। আর এই ড্রিকরকে থামানোর কোনো উপায় তার জানা নেই। একে থামাতে যেই কাজ করবে তার অবস্থাও খারাপ হয়ে যাবে। সুতরাং কি করা যায়? তখন কবিরাজ বলেন যে আমার খুব ভালো একজন জিনের সাথে সম্পর্ক রয়েছে, তাকে সবসময় ডাকা হয় না, তাকে ডেকে এই বিষয়ে তথ্য নেওয়া যায় কিনা এটা জানতে হবে। 2 দিন সময় চান কবিরাজ। 2 দিন পর এসে নানাকে ভিন্ন রকমের আর একটা তথ্য জানান। সেটা হচ্ছে যে সেই জিন জানিয়েছে, মানে ভালো যে জিন, সে জানিয়েছে যে এই ড্রিকরকে আসলে কোনো উপায়ে থামানো খুব কঠিন বিষয়, তবে একটা উপায় আছে, সেটা চেষ্টা করে দেখা যেতে পারে। সেটা হচ্ছে 4 ধরনের বন্য প্রাণী হতে হবে। এই 4 ধরনের বন্য প্রাণীর 4টা দাঁত আনতে হবে। তাহলেই শুধু একটা বিশেষ পদ্ধতির মাধ্যম দিয়ে এই ড্রিকরকে শুধু এই বাড়িতে আসা বন্ধ করা যেতে পারে। এছাড়া তাকে যে
সরিয়ে দেয়া, তার সাথে যুদ্ধ করে তাকে কাবু করা, এই বিষয়টা পসিবল হবে না। এই তথ্য যখন জিনের কাছ থেকে পান, এরপরে ওই কবিরাজ নানাকে বলেন যে উনি 2টো দাঁত সংগ্রহ করেছেন, নানাকে আরো 2টো দাঁত সংগ্রহ করতে বলেন। নানা এরপর 2টো দাঁত সংগ্রহ করেন। একটি হচ্ছে কুমিরের দাঁত, আর একটা হচ্ছে বন্য মহিষের দাঁত। এই 2টো দাঁত সংগ্রহ করে যখন কবিরাজকে উনি দেন, কবিরাজ দাঁত 2টো নিয়ে চলে যান। এর একদিন পর কবিরাজ আবার 4টা দাঁত নিয়ে ফেরত আসেন। দেখা যায় এই 4টা দাঁতই লাল টকটকে হয়ে গেছে। কবিরাজ কোন পদ্ধতিতে এই রিচুয়ালটা করেছিলেন এটা নানা জানতে পারেন নাই। নানার বাড়ির চতুর্দিকে 4 ফুট করে গর্ত করা হয়, 4টা গর্ত করা হয়েছে। এরপর ওই দাঁতগুলো ওখানে পুঁতে দেওয়া হয়েছিল। কবিরাজ বলেছিলেন যে ওই জিনটা এখানে প্রবেশ করতে পারবে না। কবিরাজ এটাও বলেছিলেন যে এরপরে আপনাদের সন্তান হবে ইনশাল্লাহ, একটি সন্তানের এক হাতে 6টা আঙ্গুল থাকবে, যেটা অনেকেরই দেখা যায় আর কি। আর আরো বেশ কিছু তথ্য কবিরাজ বলেছিলেন আর কি। আল্লাহর রহমতে এরপর আর কোনো সমস্যা না হলেও নানা নানির কিন্তু আর কোনো ছেলে সন্তান হয়নি। ওনাদের 6 জন সন্তান হয়েছে পরবর্তীতে। এই 6 জন সন্তানই কন্যা সন্তান। কালের বিবর্তনে সেই বাড়ি নতুন করে তৈরি করা হয়েছে। তবে যেই ঘরটাতে নানি দেখেছিলেন ওই সাপটাকে মাটি দেবে গিয়েছিল বা ফ্লোর দেবে গিয়েছিল বলে উনি দেখেছিলেন, ওই ঘরটা এখনো পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। এটাই ছিল ঘটনা। লিসেনার্স, আসলেই ভিন্ন রকমের জিনের কথা শুনলাম, যারা সম্পূর্ণ আলাদা। এদের কোনো গোত্র নাই, কোনো ধর্ম নাই, এদের জন্মটাই সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে। এই জন্য এরা অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। তবে যাবার আগে আবারও বলছি, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আপনাদের হরবল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনারাও ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে afnanthehorbalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorbalbd@gmail.com। চলুন চলে যাই আমাদের এবারে থার্সডে নাইটের 179তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুল্লাহ আল ফারাজ। ওনার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। গ্রামের নামটি বলেছেন, তবে সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশের অনুমতি দেননি। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটির 2টি অংশ রয়েছে। চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে অংশটি, এই অংশটি মূলত ওনার নানাকে কেন্দ্র করে। আপন নানা না, ওনার আম্মুর চাচা খুবই পরহেজগার একজন মানুষ ছিলেন। গ্রামের সবাই তাকে হাজী সাহেব বলে ডাকতেন, কেননা ওই গ্রামে উনি সর্বপ্রথম হজ করেছিলেন। নানা এখন থেকে প্রায় 13 বছর আগে মারা গিয়েছিলেন, অর্থাৎ 2012 সালের দিকে। উনি খুবই পরহেজগার একজন মানুষ ছিলেন। উনি 2টি বিয়ে করেছিলেন। প্রথম ঘরে একটি ছেলে যার নাম সাদ্দাম, দ্বিতীয় ঘরে ওনার 2 ছেলে 2 মেয়ে ছিল। 2 স্ত্রীর জন্য উনি আলাদা ঘর তৈরি করে দিয়েছিলেন। মৃত্যুর কয়েক বছর আগে থেকেই উনি খুব অসুস্থ হয়ে পড়েন। নতুন ঘরের একটি রুমেই উনি থাকতে শুরু করেন। ওনার দ্বিতীয় স্ত্রীর জন্য নতুন যে ঘরটি তৈরি করেছিলেন, ওই ঘরেরই একটি রুমে উনি থাকতেন। অনেক চিকিৎসা করানো হয়েছে, কিন্তু উনি সুস্থ হননি। ধীরে ধীরে উনি শয্যাশায়ী হয়ে পড়েন। ওনার একটি লাঠি ছিল, সেটির উপর ভর দিয়েই উনি হাঁটার চেষ্টা করতেন।
মৃত্যুর 6-7 মাস আগে উনি মারাত্মক লেভেলের অসুস্থ হয়ে যান। উনি ওনার ঘরে চিৎকার করে আর্তনাদ করতেন, আল্লাহ ও আল্লাহ এরকম বলে উনি চিৎকার করতেন। এভাবে একদিন সকালবেলা উনি মারা যান। জোহরের নামাজের পর তাকে দাফন করা হয়। সবকিছু স্বাভাবিকভাবে সম্পূর্ণ হয়েছিল, কিন্তু সমস্যা শুরু হয় ওই রাত থেকেই। যেদিন মারা যান রাত ঘনিয়ে আসলো, সেই রাত থেকেই সমস্যা শুরু হয়ে গেল। রাত 11টা কি 12টার দিকে বাড়ির সব মানুষ স্পষ্টভাবে শুনতে পান এই হাজী নানা জীবিত অবস্থায় যেভাবে তার ঘরে চিৎকার করতেন যন্ত্রণায়, ঠিক সেভাবেই উনি চিৎকার করছেন। ঠিক সেই ঘরটাতে, যেই ঘরটাতে উনি মারা গিয়েছিলেন। কেউ কেউ সাহস করে ওই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকেছিলেন, কিন্তু যখনই ভেতরে ঢুকেছেন শব্দটাও বন্ধ হয়ে যায়, আর ওই ঘরেও কেউ নেই। শুধু যে ওই রাত্রেই হয়েছিল বিষয়টা এরকম নয়, এই ঘটনা কিন্তু চলতে থাকে। এর ঠিক পরের দিন হাজী নানার শ্যালিকা, ওনার স্ত্রীর বোন, আসেন ওই বাড়িতে। রাত হয়ে গেছে, উনি চলে যেতে চাইলে হাজী নানার স্ত্রী তো তাকে যেতে দেন নাই, বলে তুমি আজকে রাত্রে এখানেই থাকো। উনি আবার খুব সাহসী মানুষ ছিলেন। উনি চিন্তা করলেন যে তাহলে এই হাজী নানা যেই ঘরে মারা গিয়েছেন এখানেই থাকি, যেহেতু ঘরটা খালিই আছে। উনি ওই ঘরেই থাকলেন, সেখানেই তাকে শোবার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। প্রথম দিকে কোনো সমস্যা হয় নাই, উনি ঘুমিয়ে পড়েছেন। রাত 1টা কি 2টার দিকে হঠাৎ করে উনি চিৎকার করে ওঠেন, চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে আসছেন। ওনার চিৎকার চেঁচামেচি শুনে বাইরে অন্য লোকজনও বাইরে বের হয়ে এসেছে, কি হয়েছে কি হয়েছে। তখন উনি সব কথা খুলে বলেন। উনি বলেন যে উনি তো ঘুমিয়েছিলেন, হঠাৎ করে কে যেন এসে তাকে বলছে, তোর এত বড় সাহস, তুই আমার ঘরে ঘুমাস, তাও আবার ওযু ছাড়া ঘুমিয়েছিস। উনি চোখ মেলে দেখেন যে হাজী নানা লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছেন। তখনই উনি চিৎকার দিয়ে কান্নাকাটি করতে করতে বাইরে চলে আসেন। সকাল হলেই উনি তো তাড়াতাড়ি বাড়িতে চলে গেছেন। এরপর কয়েকদিন ওই ঘরে আর কেউ থাকেন নাই। কয়েকদিন পর ওনার প্রথম স্ত্রীর সন্তান, এই যে সাদ্দাম মামা, উনি বললেন যে আরে ও কিছু না, আমি এখন থেকে এই ঘরে থাকবো। উনি ওই রাত্রে ওই ঘরে শুয়েছেন, ঘুমিয়েও গেছেন। গভীর রাত্রে হঠাৎ করে অনুভব করেন যে ওনার হাত কেউ ধরেছে, খুব আলতো করে ধরেছে। উনি চোখ খুলে দেখেন ওনার বাবা অর্থাৎ হাজী নানা তার হাত ধরে বলছেন, কিরে আব্বারে কি ভুলেই গেলি? উনি চোখ খুলে যখন দেখেছেন যে তার বাবা, আর শুনেছেন যে এই কথা, উনি তো প্রচন্ড রকমের ভয় পেয়ে যান। তবে মুহূর্তের মধ্যে সেই ছায়াটা মিলিয়েও যায়। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, দ্রুত ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে আসছেন। অন্য লোকজনও বের হয়ে আসছে, কি হইলো। উনি বলেন যে এই ঘটনা। উনি ওই রাতে আর ওই ঘরে ঘুমান নাই, অন্য ঘরে চলে গেছেন, আগে যেই ঘরে ঘুমাতেন। এরপর থেকে ওই ঘরে আর কেউ ঘুমাতো না। মাঝে মাঝে হাজী নানার সেই ঘর থেকে ওনার সেই মৃত্যু যন্ত্রণার আর্তনাদ ভেসে আসতো। ও আল্লাহ গো, বাবা গো, মা গো, আল্লাহ মরে গেলাম, এরকম শব্দ শোনা যেত, তবে কাউকে দেখা যেত না। একদিন হয় কি, হাজী নানার দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে আনিস মামা মাগরিবের কিছুক্ষণ পর বাড়ির উঠোনে বসেছিলেন। উঠোনের এক প্রান্তে একটি টিউবওয়েল ছিল, টিউবওয়েলের পাশে ওয়াশরুমও ছিল। তিনি হঠাৎ করে দেখেন যে একদম হাজী নানার মতো দেখতে একজন লোক উঠান দিয়ে হেঁটে হেঁটে টিউবওয়েলের কাছে গেলেন, বালতি নিলেন, টিউবওয়েল থেকে পানি চেপে নিলেন বালতিতে। এরপর ওই বালতি থেকে আবার পানি আর একটা পাত্রে ঢেলে সেই পাত্রটা নিয়ে উনি ওয়াশরুমে চলে গেলেন।
আনিস মামা কিন্তু একদম ভুলেই গিয়েছিলেন যে তার বাবা মারা গেছে। উনি কি মনে করে ওই ওয়াশরুমের কাছে গিয়ে ডাকতে লাগলেন, আব্বা ও আব্বা। কিন্তু কাছে যাওয়ার পর উনি দেখেন যে ওয়াশরুমের দরজাটা তো খোলা, ভিতরে কেউ নেই। তখন ওনার হুঁশ ফেরে, আরে এটা আমি কি দেখলাম। তখন ওখানে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির লোকজন প্রথমে খেয়াল করে নাই, কারণ চিৎকার দেন নাই। তখন দেখে আনিস মামা পড়ে আছে, তখন ওখান থেকে তাকে তুলে আনা হয়। তার জ্ঞান ফেরানো হলে তখন উনি সবাইকে বলেন উনি কি দেখেছেন। এর অল্প কিছুদিন পর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন অর্থাৎ ফারাজ ভাই, ওনার বড় মামি এক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছেন। ওযু করার জন্য তিনি যখন দরজা খুললেন, উনি দেখেন উঠানের মাঝখানে হাজি নানা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছেন। উনি তো ভয়ে তড়িঘড়ি করে দরজা বন্ধ করে দেন। এরপর থেকে উনি কখনো রাতে বাইরে গিয়ে ওযু করতেন না, আগে থেকেই ওযুর পানি ঘরে এনে রাখতেন। এইভাবে নাকি অনেকেই হাজি নানাকে দেখেছেন লাঠি হাতে ধীরে ধীরে হাঁটছেন, আর মাঝরাতে তার আর্তনাদ শোনা যেত। এরকম সমস্যা যখন চলছে, বাড়ির মুরব্বীরা একজন হুজুরের শরণাপন্ন হলেন। হুজুর কিছুদিন সময় নিলেন, তবে সমস্যাটা বলেন নাই, শুধু এতটুকু বলেছিলেন যে ওনার জন্য একটা গরু সাদাকা করে দিতে, গরু জবাই করে তার মাংস গরিব দুঃখীর মধ্যে খাইয়ে দিতে। তো সত্যি সত্যি এইটা যখন করা হলো, এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। হাজি নানার সেই আর্তনাদ, তাকে দেখা, এই সমস্যাগুলো একদম বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত এই টাইপের ঘটনা আর ঘটেনি। এবার আসি এই ঘটনার অন্য অংশে। ঘটনাটি ঘটেছিল 2018 সালের দিকে। যাকে নিয়ে ঘটনা, উনি এই ফারাজ ভাইয়ের নানার মেজ ভাইয়ের স্ত্রী। তো উনি ছিলেন ভীষণ সাহসী একজন মহিলা। গ্রামে কোনো মহিলা মারা গেলে সেই লাশ গোসলের জন্য তার ডাক পড়ত। এছাড়া উনি একজন ধাত্রী হিসাবেও এলাকায় বেশ পরিচিত ছিলেন। কারো সন্তান জন্ম নিলে তাকেই ডেকে আনা হতো। আর উনি মানুষ হিসাবে খুবই ভালো এবং পরহেজগার ছিলেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও উনি মিস করার চেষ্টা করতেন না। আর ওনার ছিল 5 ছেলে 2 মেয়ে। ছেলেদের বিয়ে হয়ে গেলে আলাদা করে দেন, সবাই নিজ নিজ সংসার করতে থাকে। উনি ওনার স্বামীর যে ঘর, সেই ঘরেই থাকতেন। উনি ওনার ঘর চেঞ্জ করেন নাই। আর ওনার যে হাজবেন্ড অর্থাৎ নানা, উনি এই 2018 সালের কয়েক বছর আগে মারা যান আর কি। এরপর উনি ওই ঘরটাতেই থাকতেন, ঘর আর চেঞ্জ করেন নাই। গ্রামের ঘরগুলো সাধারণত যেমন হয়, মাঝখানে ফাঁকা একটি জায়গা থাকে, উঠান আর কি থাকে, আর চারপাশে বড় বড় বাড়ি থাকে, শরিকানা বাড়ি, একান্নবর্তী পরিবার যেরকম হয় আর কি। উঠানের চতুর্দিকে ঘর বাড়ি থাকে। উঠানের পশ্চিম দিকে ছিল এই ফারাজ ভাইয়ের বড় মামার বাড়ি, আর তার পাশে আরেক মামার বাড়ি। যেদিন ঘটনা ঘটে সেদিনও নানু প্রতিদিনের মতো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছিলেন। ঘর থেকে বেরিয়ে পুকুর থেকে ওযুর পানি আনবেন। এই সময় বাইরে পূর্ণিমার যে আলো ছিল, সেই আলোতে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ তিনি দেখলেন উঠোনের পশ্চিম পাশে বড় মামার বারান্দায় মামার মেয়ে, যার নাম সুমাইয়া, সে দাঁড়িয়ে আছে একা। আর পাশেই মামার স্ত্রী, উনি কিছুটা দূরে আর কি, এই পাশে ছিল যে খোয়ার ছিল যেখানে হাঁস মুরগি রাখা হতো। উনি কি করছেন, হাঁস মুরগিগুলো ধরে ধরে খোয়ারে ঢুকাচ্ছেন। এসব দেখে নানু উঠোনের মাঝখানে গিয়ে ডাক দেন, কি গো সুমাইয়া, এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? তিনি 2-3 বার বললেন এ কথা, কিন্তু সুমাইয়া কোনো উত্তর দিল না, শুধু দাঁড়িয়েই রয়েছে, তার দিকে তাকায়ও না। তারপর নান্নি এই পাশে মামির কাছে গেলেন, কি গো মমিনের বউ, এত রাতে হাঁস মুরগি ধরছো কেন? এগুলো তো সন্ধ্যায় তো তুমি ঢুকায় দাও, এত রাত্রে হাঁস মুরগি ধরতেছো।
মামিও তার কথায় কোনো পাত্তা দিলেন না। উনি হাঁস মুরগি ধরে ধরে ঘরে ঢোকাচ্ছেন। তখন একটা সময় নানুর মনে হলো, আরে এগুলো তো সাধারণ কিছু না, মনে হচ্ছে জিন বা কোনো অদৃশ্য শক্তি মানুষের রূপ ধরে আছে। সঙ্গে সঙ্গে উনি দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিলেন। যখনই উনি দরজাটা আটকে দিয়েছেন, ওনার ঘরের চতুর্দিক থেকে একযোগে মনে হচ্ছে লাথি ঘুষি মারছে ওনার ঘরের যে বেড়া সেটাতে। উনি তো ভয়ে দোয়া দরুদ পড়তে লাগলেন। তখন তো তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছিল, ভোর হতে দেরি হলো না, ফজর আজান দিয়ে দিল, এরপর সবকিছু ঠিকঠাক হয়ে গেল, আর কোনো শব্দ নেই। সকালে তিনি এই ঘটনা সবার কাছে খুলে বললেন। আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এরকম যে শব্দ হলো, আশেপাশে কিন্তু কেউ এই শব্দ শোনেনি। আর এই যে ধুমধাম করে তার ঘরে আঘাত করছিল, তার ঘরটা ছিল একদম অক্ষত। একজন হুজুরের কাছে উনি যান, তার কাছ থেকে পানি পড়া আনেন, ঝাড়ফুঁক করে দেন হুজুর। দিনটা কেটে যায়। ওই রাত্রে নানু আর একা ঘুমান নাই, তার এক নাতনিকে নিয়ে ওই ঘরে ঘুমাতে গেলেন। রাত তখন তো অনেক মাঝরাত আর কি। শুরু হলো সে একই শব্দ। হঠাৎ করে ঘরের চারপাশ থেকে কেউ প্রচন্ড জোরে ধুমধাম করে কিল ঘুষি মারছে ঘরের বেড়াতে। নাতনিও তো ভয় একাকার হয়ে গেলেন। নানু সাহস দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভেতরে ভেতরে উনিও ভয় পাচ্ছিলেন। এরপর থেকে ওনার স্বামীর স্মৃতি বিজড়িত ওই ঘরে উনি আর থাকতেন না। সবসময় তার মনে একটা ভয় জমে থাকতো, মনে হচ্ছে কেউ তাকে মেরে ফেলবে। একটা সময় যিনি এত সাহসী একজন মানুষ ছিলেন, মৃতদেহের গোসল দিতেন, ধাত্রী ছিলেন, সেই মানুষ আস্তে আস্তে এত ভীতু হয়ে গেলেন যে উনি কোনো মৃত বাড়িতেও যাওয়ার সাহস পেতেন না। লাশ দেখলেই ভয় পেতেন। গোসল দেওয়া, ধাত্রীগিরি এসব কাজ উনি ছেড়ে দিয়েছিলেন। এরপর থেকে উনি আর একা একা থাকতে পারতেন না। সবসময় কাউকে না কাউকে ওনার পাশে লাগতোই। ধীরে ধীরে উনি অসুস্থ হয়ে পড়লেন। কোনো কবিরাজি চিকিৎসা, কোনো ডাক্তারি চিকিৎসাই কাজে এলো না। এভাবেই উনি মারা যান। আসলে ওই রাত্রে হঠাৎ করে এমনটা কেন দেখেছিলেন, কি হয়েছিল, কেউ কিছু বলতে পারে না। কেনই বা ঘরের বেড়াগুলোতে এইভাবে শব্দ হতো? ওনার তো কোনো অপরাধ ছিল না। তারপরেও উনি আস্তে আস্তে এমনভাবে ভীত হয়ে গিয়েছিলেন, এই ভয়টাই তাকে একদম শেষ করে দিয়েছে। অসুস্থ হয়ে উনি মারা যান। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমাদের সাথে এমন অনেক কিছুই হঠাৎ করে ঘটে যেতে পারে, যার জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না। আর সেই জিনিসগুলোই আমাদেরকে একদম শেষ করে দিতে পারে। অনেক সময় দেখা যায় যে মনের মধ্যে এমন ভয় জমে থাকে, এই ভয়গুলোই আমাদের মধ্যে এমন কিছু রোগ সৃষ্টি করে দিয়ে দেয়, যার কারণে মানুষ এমনিতেও মারা যায়। এমন কিন্তু হতেই পারে। আবার কিছু থাকে যিনি এমন কিছু কৌশল অবলম্বন করে আস্তে আস্তে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুন। যেহেতু উনি অনেক ভালো কাজের সাথে যুক্ত ছিলেন, তারপরে ওনার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে। এই জন্যই প্রিয় লিসেনার্স, আমরা আসলে কেউ বলতে পারি না কখন আমাদের সাথে কি ঘটবে, কোন হঠাৎ বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। এই ধরনের হঠাৎ বিপদগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবিদ। ওনার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামে। মূলত ঘটনাটি ওনার দুঃসম্পর্কের নানা নানির সাথে ঘটেছিল। সঙ্গত কারণে কারো নাম আমরা বলতে পারছি না, শুধু আবিদ ভাইয়ের নাম ছাড়া, কারণ ঘটনাটি খুবই স্পর্শকাতর। আর এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত কয়েকজন এখনো জীবিত রয়েছেন। চলুন ঘটনায় চলে যাই।
এই যে নানি, উনি কিন্তু খুবই সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা ছিলেন, দেখতে অনেক সুন্দরী ছিলেন। তো নানি যখন স্কুলে লেখাপড়া করেন তখন নানা এই নানিকে দেখে পছন্দ করেন। নানা নানির সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করতেন, নানি অবশ্য খুব একটা পাত্তা দিতেন না। এভাবে নানা কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছেন। বেশ কিছু বছর পর এসে নানির মন কিছুটা গলে যায়। নানি একটা পর্যায়ে এসে নানাকে পছন্দ করতে শুরু করেন। তখনকার সময়ে মোবাইল ফোন ছিল না। তখন গ্রামে একটা ছেলে আর একটা মেয়ের সাথে যদি কথা বলতো তাহলে কিন্তু চারদিকে অনেক কথা ছড়িয়ে যেত। এই কারণে তারা দুজন কিন্তু আসলে ওভাবে কথাও বলতে পারতেন না, কোথাও যে বেড়াতে যাবেন সেটাও পারতেন না। তাহলে তাদের ভাবের আদান প্রদান কিভাবে হতো সেটাও একটা মজার বিষয়। একটা নির্দিষ্ট কলা গাছ ছিল, ওই কলা গাছে যে ডাল ছিল ওই ডালের মাঝখানে একটা ফাঁকা থাকে। নানা কি করতেন, ওখানে চিঠি লিখে আসতেন। নানি ওখান থেকে চিঠিটা নিয়ে যেতেন, আবার নানি চিঠি লিখে রাখতেন ওখানে, নানা নিয়ে যেতেন। এভাবেই ওনাদের চিঠির আদান প্রদান চলছে। এভাবেও চলে যায় আরো বেশ কিছু বছর। নানি কিন্তু খুবই সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা ছিলেন, কিন্তু সেদিক থেকে চিন্তা করলে নানার অবস্থা কিন্তু অতটা ভালো ছিল না। নানির পরিবার ওই এলাকাতে অত্যন্ত প্রভাবশালী পরিবার ছিল, কিন্তু নানার পরিবার খুবই সাদামাটা পরিবার। নানার বাবা উনি ঘুরে ঘুরে বিভিন্ন অলংকার বিক্রি করতেন। নানার পরিবার থেকে নানির পরিবারে বিয়ের প্রস্তাব পাঠানো হলেও স্বাভাবিকভাবেই নানির পরিবার এই প্রস্তাবটা নাকচ করে দেন। এদিকে মেয়েও তো ছেলেকে পছন্দ করে, ছেলেও মেয়েকে পছন্দ করে, পরিবার তো রাজি না। নানার পরিবার এ বিষয়ে অমত করেন নাই, কিন্তু নানির পরিবার তো কোনোভাবেই রাজি না। একটা পর্যায়ে হয় কি যে নানার এক বন্ধু, সেই বন্ধুর মা, তিনি আবার এই নানির সম্পর্কে আত্মীয়া হন। আর সেই ভদ্রমহিলার সাথে আবার এই নানির মায়ের সম্পর্ক খুব ভালো ছিল। একটা পর্যায়ে সেই ভদ্রমহিলাকে রাজি করিয়ে তার মাধ্যমে যখন প্রস্তাব দেয়া হয়, একটা পর্যায়ে এসে নানির পরিবার রাজি হয়ে যান, বিয়ে শাদী হয়ে যায়। বিয়ে শাদী হওয়ার পর নানা উনি কাজ করার জন্য বাড়ির বাইরে চলে যান, কারণ এতদিন তো আসলে ওভাবে কাজ কাম উনি করতেন না। নানার বাবা চিন্তা করলেন যে একটা সম্ভ্রান্ত ঘরে বিয়ে হয়েছে, ছেলে যদি এভাবে ঘুরে বেড়ায় তাহলে তো আমাদেরও মান সম্মান থাকবে না, আর যে মেয়েটাকে বিয়ে করে আনা হলো এই মেয়েটারই মান সম্মান কোথায় থাকবে, আর এই মেয়ের পরিবারের মান সম্মান কোথায় থাকবে। ছেলেটাকে একটা ভালো কাজ তো করতে হবে। উনি পরামর্শ দেন তার ছেলেকে যে তুমি বাবা কাজ করো, ভালো কোনো একটা কাজের সন্ধানে চলে যাও। নানা বাবার কথা মেনে নিয়ে কাজের সন্ধানে চলে যান। বাড়িতে থাকতেন না, শুরুর দিকে শহরে চলে এসেছিলেন। উনি তো কাজ করছেন। এদিকে হয় কি, এই নানার আপন মা উনি অসুস্থ হয়ে মারা যান। মারা যাবার পর নানার বাবা অল্প কিছুদিনের মধ্যেই আর একটা বিয়ে করেন। এখন সমস্যা হলো কি যে এই নানার আপন মা আবার নানিকে খুব ভালোবাসতেন, কিন্তু নানার সৎ মা যিনি আসলেন তিনি নানাকেও পছন্দ করতেন না আর নানিকেও পছন্দ করতেন না। এদিকে হয় কি, বিয়ের 2 বছর পর নানির একটি কন্যা সন্তান জন্ম নেয়। তো প্রথমে কন্যা সন্তান হয়েছে, আর গ্রামে তো কন্যা সন্তান হলে সবার মুখ তো ফ্যাকাশে হয়ে যায়। শুধু গ্রামে না, এখনো কিন্তু আমাদের অনেক পরিবারে আমরা যারা নিজেদেরকে
শিক্ষিত সভ্য বলে দাবি করি, পরিবারে যদি কন্যা সন্তান হয় আমাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তো কন্যা সন্তান কেন হলো? এটা আমাদের জন্য সুসংবাদ না, অনেকের কাছে কিন্তু এটা মনে হয়। সেটা তাদের পরিবারেও মনে হয়েছে, কন্যা সন্তান প্রথমে হয়েছে। নানির প্রতি আচার আচরণ আগে থেকেই তো এই সৎমার খারাপ ছিল, পরে আরো খারাপ হয়ে যায়। পরবর্তীতে আরো 3টি কন্যা সন্তান জন্ম নেয়, অর্থাৎ মোট 4টি কন্যা সন্তান নানির গর্ভে জন্ম নেয়। এই যে পরপর 4টি কন্যা সন্তান জন্ম নিল, এই সুযোগটা কিন্তু ওই সৎ মা মানে নানির যে সৎ শাশুড়ি তিনি নিলেন। তিনি নানাকে বুঝাতেন যে তোর ঘরে তো কোনো ছেলে সন্তান নাই রে, 4টাই মেয়ে, আবার যদি কন্যা সন্তান হয় তাহলে তুই তোর বউরে তালাক দিয়ে দিবি, এই ধরনের পরামর্শ দিতেন। নানা তো আসলে পছন্দ করে নানিকে বিয়ে করেছেন, নানিকে ভালোবাসতেন, উনি তো সব কথা মাথায় আনতে পারতেন না। আল্লাহ দিয়েছেন কন্যা সন্তান, তাতে কি আসে যায়? কন্যা সন্তান তো সৌভাগ্যের নিদর্শন, কন্যা সন্তান সুসংবাদ বয়ে আনে, উনি ওরকমটাই চিন্তা করতেন। কিন্তু ক্রমাগত এই সৎ মায়ের কান কথার কারণে আস্তে আস্তে ওনার মধ্যে কিছু পরিবর্তন চলে আসতে থাকে, তবে সেটা খুব অ্যালার্মিং পরিবর্তন না। উনি যখন দেখলেন যে কোনোভাবেই এই 2 হাজবেন্ড ওয়াইফকে আসলে আলাদা করা যাচ্ছে না, দুইজনের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি করা যাচ্ছে না, একটা পর্যায়ে কি করলেন, নানার ওই সৎমা উনি খাগড়াছড়ির কোন একটা উপজাতি সম্প্রদায়ের ভয়ঙ্কর এক তান্ত্রিকের কাছ থেকে কালো জাদু করান নানির উপরে, এমনকি নানার উপরে। এর প্রভাবটা প্রথম পরে হচ্ছে নানির উপরে। নানির আচার আচরণ পরিবর্তন হতে থাকে, নানাকে সহ্যই করতে পারতেন না, নানার উপর আক্রমণাত্মক হয়ে যেতেন, নানার উপর বিভিন্ন ধরনের ভারী জিনিস দিয়ে আক্রমণ করতেন, নানা আঘাতপ্রাপ্ত হতেন। একবার তেমন হলো যে নানা বিছানায় শুয়ে আছেন, ঘরের যে ডাসা বলি আমরা, খিল দেওয়ার পরেও কিন্তু 2 দরজার কপাটটা শক্ত করে লাগানোর জন্য লম্বা একটা মোটা কাঠের একটি লাঠি, এটা কিন্তু দুপাশে বলতে দুপাশে রাখার জন্য আংটার মতো থাকতো, ওই মাঝখানটাতে ওই জিনিসটা দিয়ে রাখা হতো। অনেক জায়গায় এটার নাম বিভিন্ন ভাবে বলা হয়, আমাদের ফরিদপুর এলাকায়, রাজবাড়ী এলাকায় আমরা এটাকে ডাসা বলি, অনেকে বিশেষ করে ওই এলাকাতে, শরীয়তপুর এলাকাতে নাকি এটাকে হাড়বাড়ি বলে। তো ওই জিনিসটা দিয়ে নানা শুয়ে আছেন, ওই অবস্থাতে নানি তাকে আঘাত করেছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে যে নানা কেমন ব্যথা পেয়েছিলেন। তো এরকম আচার আচরণ পরিবর্তন হয়ে যায় নানির। একটা পর্যায়ে নানার আচার আচরণও পরিবর্তন হতে থাকে, উনিও ওনার ওয়াইফকে সহ্য করতে পারতেন না, আর নানিও তার স্বামীকে সহ্য করতে পারতেন না। এটা দেখে আবার নানার সৎমা খুবই খুশি হতেন, কারণ এটাই তো উনি চেয়েছিলেন। একটা পর্যায়ে নানি খুব অসুস্থ হতে থাকেন, শুকিয়ে যান, ওনার শরীরে হাড় ছাড়া আর কিছুই ছিল না, এমন একটা অবস্থা, জীবন্ত কঙ্কালের মতো হয়ে যান আর কি। আর নানির সাথে নানার সম্পর্ক এরকম অবনতি হবার কারণে নানা তার সৎ মায়ের পরামর্শে আর একটা বিয়ে করেন। যাকে বিয়ে করেন তার নামও আবিদ ভাই বলেছেন, আমরা সেটা বলছি না। এখন ঘরে তো আর একটা বউ চলে এসেছে, স্বাভাবিকভাবেই নানির সাথে তার সম্পর্কটা ওই রকম ভালো হবে না। নানি অসুস্থ ছিলেন, তো ওই যে নতুন বউ, সেও চাইতেন যে নানি যেন তাড়াতাড়ি মারা যায়। কিভাবে যেন এই যে নতুন বউ যিনি নানা দ্বিতীয়বার বিয়ে করেছেন, এই মহিলা যার কাছে জাদু করাতে যায়, মানে নানি যেন তাড়াতাড়ি মারা যান, এরকম একটা চিন্তা থেকে আর কি। কিভাবে ওই সেই খাগড়াছড়ির
ওই উপজাতি সম্প্রদায়ের কোন একটা তান্ত্রিকের কাছে যখন গেছেন, তান্ত্রিক সবকিছু শোনার পর বলছে যে আমি তো অনেকদিন আগে এই মহিলার উপর তো কালো জাদু করছি, এটা তো তোমার শাশুড়ি করাইছেন। তখন উনি তো খুবই অবাক হয়ে যান যে আরে বলেন কি, এই জন্যই কি তাহলে এই সমস্যা, এই জন্যই কি এই মহিলার আচার আচরণ এরকম হয়ে গেছে, এরকম শুকায় গেছে। উনি আসলে এই বিষয়টা নিয়ে ওইভাবে আর আগান নাই। উনি চিন্তা করলেন যে এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে। নানি কিন্তু পরবর্তীতে এই বিষয়টা জানতে পেরেছিলেন যে মূলত তার সৎ শাশুড়ি এই কাজটি করেছে, কিন্তু ওনার আসলে কিছু করার ছিল না। উনি অত্যন্ত কঠিন একটা জীবন পার করেছেন। আজ থেকে 4 বছর আগে নানি মারা গেছেন। না, উনি মারা গেছেন অল্প কিছুদিন হলো, 1 বছরও হয়নি। উনি যে দ্বিতীয় বিয়ে করেছিলেন সেই ওয়াইফ এখনো জীবিত আছেন। আর নানি আসলে এমন ভাবে মারা গিয়েছিলেন, সেটা খুবই দুঃখজনক। উনাকে নাকি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, মানে আত্মহত্যা করেছেন এমনটাই মনে হয়েছিল। আসলে কি হয়েছিল ওনার মৃত্যুর ব্যাপারটা, এটা জানাটা খুবই মুশকিল। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম, এই ঘটনাটি শুনে হয়তোবা আপনাদের কারো ওভাবে ভয় লাগেনি। ভয়ের উপকরণও এখানে কম, কিন্তু এই ধরনের ঘটনা কি আমাদের সমাজে ঘটছে না? কোন পরিবারে কন্যা সন্তান হলে অনেক পরিবার কি অখুশি হয় না? অবশ্যই হয়। এরপর কালো জাদু করা, একজন আরেকজনকে মেরে ফেলার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা, এটা তো হরহামেশাই চলছে। নানির কিন্তু পরবর্তীতে আরেকটি সন্তান গর্ভে এসেছিল, কালো জাদুর প্রভাবে সেই সন্তানটিও নাকি নষ্ট হয়ে গিয়েছিল। এভাবেই একটা সম্ভ্রান্ত ঘরের একটি মেয়ে কিভাবে কষ্ট করে জীবনটা পার করে দিল। এতগুলো বছর এইভাবে কষ্ট করেই পার করেছে। প্রতিনিয়ত নারকীয় যন্ত্রণা উনি ভোগ করেছেন। প্রিয় লিসেনার্স, আল্লাহ তো ভালো জানেন যে ওনার সাথে কি হয়েছিল। উনি তো এটা অনেক পরে জেনেছেন, বুঝতে পারেন নাই যে আসলে কি হয়েছে না হয়েছে। কিন্তু যারা এই কাজটি করেছেন তারা কি বুঝতে পেরেছেন যে তারা কি ভয়ঙ্কর কাজটি করেছেন? এটা কি শুধু গ্রামেই হয়, শহরে হয় না? অনেক হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, সব ঘটনা ভয়ের হয় না, কারণ আমরা আপনাদেরকে অনেক ভয় পাইয়ে দেব এই চিন্তা সবসময় করি না। ঘটনার মাধ্যমে কোনো মেসেজ যেন আপনাদেরকে পৌঁছাতে পারি, সেটা আমাদের অন্যতম একটি উদ্দেশ্য হয়ে থাকে। আমি আবারও বলছি, এই ঘটনার মধ্যে ওই রকম ভয়ের কিছু নাই, শিক্ষণীয় অনেক ব্যাপার রয়েছে। জাদুর কোনো আলামত যদি আমরা বুঝতে পারি, অবশ্যই সতর্ক হয়ে যাব, রুকিয়া করার চেষ্টা করব। তা না হলে ভয়ঙ্কর একটা সময় আমাদের জন্য আসতে চলেছে, তখন অনেক কিছু করাটা আসলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তখন সুস্থ হওয়াটাও অনেক কঠিন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি আবিদ ভাইকে শিক্ষণীয় ঘটনাটি আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে চলে এলাম আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 179তম আয়োজনের
ষষ্ঠ এবং শেষ ঘটনায়। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আপনার দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ঘটনা পাঠাতে পারবেন লিখে বা রেকর্ড করে আপনার দ্য হরর ওয়ার্ল্ড media@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD আপনার দ্য হরর ওয়ার্ল্ড media@gmail.com। এই ভিডিও লাইক বাটনের প্রেস করতে ভুলবেন না কিন্তু, আর ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আপনার দ্য হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে, তারাও আমাদেরকে সত্য ভয়ের ঘটনা পাঠাতে উৎসাহিত বোধ করতে পারেন। কেননা আমাদের অনেক অনেক ঘটনা দরকার, সত্য ভয়ের ঘটনা, যেগুলো দিয়ে অনেকটা পথ যাতে আমরা একসাথে পাড়ি দিতে পারি। চলুন শেষ ঘটনায় চলে যাই। শেষ ঘটনা পাঠিয়েছেন আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম মোহাম্মদ নূর স্বপন বাবু। ওনার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৩ নং চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার গ্রামে। উনি বর্তমানে কুয়েতে রয়েছেন। আর এই ঘটনাটি ঘটেছে 2017 সালের নভেম্বর মাসে। আর ঘটনাটি মূলত একটি নদীকেন্দ্রিক ঘটনা, যার সাথে ঘটেছে মূলত তিনি এই ভাইয়েরই একজন বোন জামাই। তার নাম মোহাম্মদ আবু বকর। তার বয়স বর্তমানে 40+ হবে। ওনাদের বাড়ির পাশেই তার বাড়ি। উনি মূলত অটো রিক্সা বর্তমানে চালাচ্ছেন, তবে উনি সব ধরনের কাজই করতে পারেন। ধানের আটি বিক্রি, মাছ ধরা, অটো চালানো, ভ্যান চালানো, মানে এক কথায় বলতে অলরাউন্ডার আর কি। মাছ ধরার সিজন উনি মাছ ধরেন, যখন যেটা সিজন সেই কাজ করেন। ওনারা মাছ ধরার ক্ষেত্রে 4 জনের একটা গ্রুপ তৈরি করেছিলেন। সবাই টাকা দিয়ে ভাগে একটি নৌকা কিনেছেন, সবারই সমান শেয়ার। ওই নৌকা দিয়ে ওনারা মাছ ধরতে যান। যে মাছগুলো ধরা পড়তো, সাধারণত দেশি মাছই বেশি ধরা পড়তো আর কি, সেগুলো ওনারা নিজেদের মতো করে বিক্রি করে ভাগ বাটোয়ারা করে নিতেন। মাছ ধরার সময় ছিল রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত। এরপর নৌকা এনে আড়তে মাছ বিক্রি করে তারপর ওনারা ওনাদের মতো করে চলে যেতেন। এই মাছ ধরতেন ওনারা অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এই সময়টাতে। এরপর ওনারা অন্যান্য কাজ করতেন, তখন আর মাছ ধরার সিজনটা থাকতো না। তো এই সময়ের মধ্যেই একদিন বক্কর ভাই, অর্থাৎ ওনাকে সবাই বক্কর বলতেন, ওনার নাম মূলত মোহাম্মদ আবু বকর, বক্কর ভাই নামেই সবাই ওনাকে ডাকতেন আর কি। তো আবু বকর ভাই মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিবেন অন্য 3 জনের সাথে। আবু বকর ভাই ভাবলেন যে মাছ ধরার পর তো ঘন্টাখানেক সময় পাওয়া যাবে, এরপর উনি ওনার মতো করে ট্যাটা দিয়ে মাছ ধরবেন গ্রুপের সাথে যখন কাজ শেষ হবে। সেই ভাবনা থেকে উনি আলাদা একটা ট্যাটা নিয়ে নৌকায় উঠেছিলেন। ওনারা যখন নৌকা নিয়ে রওনা দিয়েছেন, ওনাদের গন্তব্যস্থান ছিল চর শিশুয়া। ওখানে বেশ কিছু চর রয়েছে, তার মধ্যে চর শিশুয়া অন্যতম। ছোট একটা শাখা নদী দিয়ে ভিতরে ঢুকলে এই চর শিশুয়া পড়ে, সেখানে মাছ ধরার সরঞ্জামগুলো পেতে রেখেছেন। রাত 10টার দিকে ওনারা সেখানে পৌঁছে গিয়েছেন। ঠিকঠাক মতো মাছ ধরা শেষ করেছেন। গ্রুপের সাথে কাজ শেষ করে আবু বকর ভাই সবার অনুমতি নিয়ে একটু পাশে চলে যান ট্যাটা দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে। রাত তখন আনুমানিক প্রায় 3টার কাছাকাছি বাজে। তো যেখানে ওনারা বসেছিলেন, অর্থাৎ ওনাদের কাজটা শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন, সেখান থেকে 10 মিনিট হেঁটে হাঁটু পানির একটা জায়গায় চলে এসেছেন আবু বকর ভাই। ওই জায়গাটা আগে থেকে উনি দেখে রেখেছিলেন যে ওইখানটাতে উনি আসবেন। সাথে কিছু সরঞ্জাম নিয়েছেন। সরঞ্জাম হিসাবে ওনার সাথে ছিল একটা চার্জার লাইট, ট্যাটা, মাছ রাখার একটা পাতিল,
আর খাবার জন্য কিছু পান। উনি আবার পান খেতেন খুব, সবসময় তার মুখে পান থাকতোই, পান, চুন, জর্দা, এইগুলো আর কি। মাছ ধরার যে পাতিলটা, মাছ ধরার বলতে মাছটা রাখার জন্য যে পাতিলটা আর কি, এই পাতিলটার যেই মুখ, এই মুখের সাথে দড়ি বাঁধা ছিল। এই দড়ির একটা অংশ আবার ছিল আবু বকর ভাইয়ের কোমরের সাথে বাঁধা, মানে উনি যেদিকে হেঁটে যাবেন ওনার সাথে সাথে ওই পাতিলটাও যেতে থাকবে আর কি, পাতিলটা ভাসতে থাকবে। পাতিলের মুখের উপরে একটা জাল বেঁধে রাখা হয়েছে, জালের মুখটা আবার খোলা রয়েছে এক পাশে, অর্থাৎ এক জায়গায় ছিদ্র করে রাখা হয়েছে। মাছ ধরার পর মাছ তো লাফালাফি করবে, পাতিল থেকে বের হয়ে যেতে পারে, এই কারণে উপরের দিকে এরকম জালের মতো জিনিস রাখা হয়, এক পাশে ছিদ্র থাকে, ওই দিক দিয়ে মাছটা ঢুকিয়ে দেওয়া হয়। মাছ লাফালাফি করলেও পাতিলের মুখ দিয়ে আর বেরোতে পারে না, লাফ দিলেও ওই উপরে জাল আছে সেখানে ঠেকে গিয়ে আবার নিচে চলে আসে। উনি তো মাছ টুকটাক করে ধরছেন, 1 ঘন্টা ধরে বেশ কিছু মাছ ধরলেন। এরপর শরীরটা খুব ক্লান্ত লাগছিল, উনি কি করলেন, এরপরে বাড়ি থেকে উঠে ওই শুকনো বালি যেখানে আছে ওখানে এসে বসলেন, একটু পান চিবালেন। তখন অবশ্য ঠান্ডার সময় আর কি। ওঠার সময় উনি পাতিলটা হাতে নিয়েছিলেন, পাতিল তো পানির উপর ভাসছিল। পাতিলটা যখন হাতে নিয়েছেন তখন ওনার একটু সন্দেহ হয় যে ঘটনা কি, এতগুলা মাছ ধরলাম, পাতিলের ওজন এত কম কম মনে হচ্ছে কেন। উনি দেখলেন পাতিলের মধ্যে মাত্র 4 থেকে 5টা মাছ আছে, তাও সেগুলো ছোট ছোট। উনি অবাকই হলেন, উনি প্রায় 25টার উপরে মাছ ধরেছেন ওনার অনুমান অনুযায়ী, কিন্তু মাত্র এই কয়টা মাছ কিভাবে আছে। উনি তখন বুঝতে পারলেন ঘটনাটা কি হয়েছে। উনি ছিলেন দুর্দান্ত সাহসী একজন মানুষ। উনি কিছুটা বিশ্রাম নিয়ে পাতিলের উপর থেকে জালটা উঠিয়ে নিলেন, অর্থাৎ ওই যেই জালটা সবসময় দেয়া থাকে যাতে মাছ উপরে লাফ দিয়ে উঠে যেতে না পারে, ওই জালটা উঠিয়ে নিয়ে আবার মাছ ধরার জন্য পানিতে নেমেছেন। এবার উনি লক্ষ্য করলেন যে কিছু চাবানোর আওয়াজ শোনা যাচ্ছে, চপচপ আওয়াজ। যেখানে পাতিলটা রেখেছেন উনি ওই দিক থেকে আওয়াজ শুনেছেন, তবে পেছন দিকে আর তাকান নাই। উনি কি করেছেন, পরিবেশটা বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে। উনি আস্তে আস্তে আবার উপরের দিকে উঠে আসছেন, পিছনের দিকে না তাকিয়ে এমনি অন্য দিক দিয়ে ঘুরে উপরে উঠে আসেন। এসে দেখেন পাতিলের মধ্যে যে বাকি মাছগুলা ছিল, অদ্ভুত টাইপের একটা প্রাণী। এটা না বিড়াল, না কুকুর, না শেয়াল, না মানুষ, না বানর। এটা যে আসলে কি ধরনের প্রাণী এটা বোঝা যাচ্ছে না। এরকম একটা প্রাণী ওই পাতিলের মধ্যে থাকা বাকি মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আবু বকর ভাই এটা দেখেই ধমক দিয়ে ওঠেন, এই কেনারে তুই। যখন এরকম বলছেন, ওই প্রাণীটা কি করে, দৌড়ে নদীর মধ্যে না চলে গিয়ে আবু বকর ভাইয়ের দিকে তেড়ে আসে, কোনো ধরনের শব্দ না করে তেড়ে আসে। তার চোখ মুখ কেমন এটা আবু বকর ভাই ওইভাবে কিন্তু বুঝতে পারেন নাই, খালি একটা প্রাণীর মতো মনে হয়েছে, এরকমটাই। ওই জিনিসটা তেড়ে এসেই আবু বকর ভাইয়ের বুকের উপরে উঠে বসে, আর উঠে বসেই কি করছে, বুকের উপরে সমানে থাপ্পড় দিচ্ছে। অনেক সময় অনেকে ঢোল বাজায় যেভাবে, একবার এক হাত দিয়ে আর একবার আর এক হাত দিয়ে, মনে হচ্ছে ওইভাবে বুকের উপরে চড় দিচ্ছে সমানে। উনি যখনই ওই প্রাণীটাকে ধরতে যান ওনার হাত কিন্তু পিছলে যায়, মনে হচ্ছে কেজি খানেক সরিষার তেল সমস্ত শরীরে মেখেছে, অথবা পিচ্ছিল জাতীয় যে সমস্ত লুব্রিকেন্ট গুলো আছে সেগুলো সমস্ত শরীরে অনেক ভালো করে মেখেছে, যার কারণে কোনোভাবেই তাকে ধরা যাচ্ছে না। এরকম অনেকক্ষণ চেষ্টা করেছেন। ওনার সমস্ত শরীর মাছের আঁশে ভরে গেছে, উনি নিজের শরীর থেকেই মাছের বিশ্রী রকমের আষ্টে গন্ধ উনি পাচ্ছিলেন। একটা পর্যায়ে ওনারা সেন্স ছিল না, সেন্সলেস হয়ে যান। এদিকে হয় কি, ওনার সাথে থাকা লোকজন তারা
দূর থেকে কিছু একটা, চাঁদের আলো তো ছিল, দূর থেকে কিছু একটা দেখতে পাচ্ছে, যে মনে হচ্ছে এই আবু বকর ভাই পড়ে আছেন, কিছু একটা হচ্ছে, এরকম কিছু একটা ওনারা বুঝতে পারেন। ওনারা চিন্তা করেন কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। ওনারা আবার ওই দিক থেকে যখন গিয়েছেন তখন ওই প্রাণীটা ওখান থেকে সরে যায়, গিয়ে দেখেন যে আবু বকর ভাই বালুর উপরে পড়ে আছেন। ওনারা তো তাড়াতাড়ি করে ধরাধরি করে নৌকাতে নিয়ে আসেন। নৌকাতে নিয়ে আসার পর তাকে বাড়িতে নিয়ে যান। তারাও দেখেন যে তার সমস্ত শরীর মাছের আঁশে ভরা, আর বিশ্রী রকমের আষ্টে দুর্গন্ধ তার শরীর থেকে বের হচ্ছে। ওনারাও বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে। তার যখন বাড়িতে নিয়ে যাওয়া সম্পন্ন হয়, ওনারা বলেন যে এরকম ভাবে তাকে পাওয়া গেছে, একটু সাইডে সরে গেছিল, তারপরে এই ঘটনা। সকালবেলা আবু বকর ভাইয়ের শাশুড়ি স্থানীয় মসজিদের একজন মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসেন, তাকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। ওনার তখনও কিন্তু সেন্স ফেরে নাই। দুপুরের দিকে ওনার সেন্স ফেরে। এরপর মূলত উনি সব কথা খুলে বলেন যে এই ঘটনা ঘটেছিল। তবে উনি যখন অজ্ঞান হয়েছিলেন, এই অজ্ঞান হওয়ার ভেতরেও নাকি ওই প্রাণীটা এসে তাকে শাসিয়ে গেছে, হুমকি দিয়ে গেছে।